আসসালামু আলাইকুম। আজকে আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে অবশ্যই সবাইকে কিন্তু খাতা কলম নিয়ে বসে যাইতে হবে। আমরা ক্লাস করছি সারাদিন মোটামুটি, কিন্তু ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিস আমরা বারবার বলি যে অনুশীলনী কোশ্চেন সলভ করবো, অনুশীলনী কোশ্চেন সলভ করো। হ্যাঁ, তো আমরাও সেই অনুশীলনী কোশ্চেন সলভ করবো। অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাব এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা একটু দেখো। আমরা শুরু করবো ইনশাল্লাহ। কোথাও তোমরা করবা কি অনুশীলনী কোশ্চেন মোটামুটি অনেকেই পারো, বা মোটামুটি এই অংশগুলো যারা যেটা জানো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? এটাই কাজ হবে। দুইটা বারবার তুমি যদি কমেন্ট করতে থাকো তোমার উত্তরটাও মুখস্থ হয়ে যাবে। আর অনুশীলনী কোশ্চেনের যে গুরুত্ব সেটা তো আসলে না বললেই নয়। হ্যাঁ, প্রত্যেক বছরই যাই বলুক, যাই বলুক না কেন, প্রত্যেক বছরই শোনা যায় প্রত্যেক বছরই যেহেতু অনুশীলনী দিয়ে কোশ্চেন হয়, এবছর হয়তো বা হবে না। না, আসলে কিন্তু এরকম কোনো সময় হয়নি। হ্যাঁ, তো কোনো সময় হয়নি, প্রত্যেক বছরই কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেক বছরই রেগুলার কোশ্চেন হয়। সো এটা নিয়ে তোমাকে প্যারা নেওয়া যাবে না, তোমাকে তোমার মেইন অংশটুকু করতে হবে, মানে কোশ্চেনগুলো সলভ করতে হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো সলভ করতে হবে খুব ভালোভাবে, যাতে উত্তর দেখলেই তুমি বুঝতে পারো। কারণ আসলে জেনারেলি দেখা যায় যে হুবহু তুলে দেয়, বুঝতে পারছো? হুবহু তুলে দেয়। তো আমরা সমাধান করব, কিভাবে সহজে সমাধান করা যায় সেটা জানবো, ঠিক আছে? তো সবাই আশা করি জয়েন হয়ে যাও দ্রুত। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জাস্ট জানালে আমরা শুরু করব। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, প্রাইমারি শুরু করি। এখানে খেয়াল করে দেখো, নর্মালি যদি বলি যে হচ্ছে ফার্স্টের দিক থেকে কোশ্চেনগুলো আছে, আমরা ফার্স্টে হচ্ছে স্থির তড়িৎ অধ্যায়টা পড়বো এবং দেন তারপরে হচ্ছে চলতড়িৎ। স্থির তড়িতের কোশ্চেনগুলো বের করো, সবাই একসাথে মিলে সমাধান করা যাক এবং সবাই কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? তোমাদের কাজ হলো কমেন্ট করবা, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট দেখবো, সবাই কমেন্ট করবা। খেয়াল করে দেখো, ফার্স্টের দিক থেকে আমরা আস্তে আস্তে শুরু করি। যেটা ফার্স্টের দিক থেকে লেখা আছে যে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে বলের কি রূপ পরিবর্তন হবে। এটা কিন্তু স্থির তড়িৎ অধ্যায়ের একদম মেইন সূত্র। আমরা জানি যে কুলম্বের সূত্র, যেটা কি F = 1/4πε0, তাই তো? 4/ε0 মানে কি আবার? সেটা কিন্তু ওই যে 9 × 10⁹, ঠিক আছে? মানটা আমরা জানি। এখন Q1 Q2/r², এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? মানে দূরত্বের সাথে সম্পর্কটা হলো কি, F সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলো তো? এটা হলো মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তো ইজি কথা, বোঝাই যাচ্ছে যেখানে 3 গুণ করতে বলা হয়েছে। তাহলে ফার্স্টের কোশ্চেন এমনিই পারো তোমরা, 3 গুণ করতে বললে তাহলে 1/9 গুণ অ্যান্সার হবে। বুঝতে পারছো কথাটা? দেন এরপরে কোশ্চেনটা চলে যায়, খেয়াল করে দেখো। সুষমভাবে আহিত ফাঁপা গোলকের ক্ষেত্রে তার কেন্দ্র থেকে দূরত্ব আর দূরত্বে, দেখো আর কিন্তু ব্যাসার্ধ থেকে বেশি, এর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যটা কি হবে? আমরা এই যে এটা তো নর্মাল কুলম্বের সূত্র জানি, তাছাড়াও দুটো সূত্র কিন্তু জানতে হয়। একটা হচ্ছে প্রাইমারি ভাবে, একটা হচ্ছে বিভব এবং আরেকটা হচ্ছে প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে কিউ পরিমাণ আধানের জন্য তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি বলতো? ওই একই, 1/4πε0, মানে 9 × 10⁹ Q/r², ঠিক আছে? Q/r², বিষয়টা এমন, ঠিক আছে? এখন আর ভির ক্ষেত্রে মানটা কি হবে বলতো? সেম জিনিসটাই থাকবে, তাহলে Q/r, মানে এখানে r, আর এটার ক্ষেত্রে হচ্ছে r²। ভালো কথা, এটার ক্ষেত্রে আমরা সেটা জানলাম। কিন্তু একটা কথা আছে, কিন্তু যখনই এরকম গোলক দিবে, যখনই এমন গোলক দিবে, তোমার সবসময় মনে রাখতে হবে গোলকের ক্ষেত্রে আমরা যখন প্রাবল্য এবং হচ্ছে বিভব নির্ণয় করব, তখন অবশ্যই কেন্দ্র থেকে, হ্যাঁ, মানে এখানে শুরু হবে গোলকের ক্ষেত্রে কিন্তু পৃষ্ঠ থেকে, মানে আমি জিনিসটা এমনভাবে বোঝাইতে যাচ্ছি, মনে করো একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বলতে চাচ্ছে যে এই পরিমাণ দূরে, মানে এই যে ছোট হাতের আর, এই পরিমাণ দূরে প্রাবল্যের মান কত? ছোট হাতের দূরে এই পরিমাণ দূরে প্রাবল্যের মান কত? তাহলে তোমাকে কিন্তু এই আর এর ভ্যালু বসাইলে হবে না, এটা যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে? তোমাকে বসাইতে হবে সবসময় গোলকের ক্ষেত্রে, মনে রাখবা আমাদের ব্যাসার্ধ থেকে হিসাব হবে, মানে কমপক্ষে অবশ্যই ব্যাসার্ধ লাগবে। এখানে এটা মার্কিং করে দিয়েছে যে অবশ্যই ব্যাসার্ধ থেকে সে বেশি দূরে, ব্যাসার্ধ থেকে বেশি দূরে,
এই কারণে আমরা মানে ব্যাসার্ধ থেকে বেশি দূরে, এর জন্য ওর আরটা কিন্তু গ্রান্টেড, ঠিক আছে। অর্থাৎ ওখানে আমরা ব্যাসার্ধটা বসাবো না, আমরা ম্যাথ করলে জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে। ম্যাথ করলে জিনিসটা বুঝতে পারবা, আমরা পরবর্তীতে এই রিলেটেড ম্যাথটাই আছে। আমি যেটা বলতে চাচ্ছি, সবসময় ব্যাসার্ধের মানে যে কোনো গোলকের ক্ষেত্রে পৃষ্ঠ থেকে অবশ্যই শুরু হবে এই প্রাবল্য বা বিভবের হিসাব করার ক্ষেত্রে। মানে গোলকের অভ্যন্তরে তোমার যদি বিভব বলে বা প্রাবল্য বলে, সেগুলো কিন্তু শূন্য, গোলকের অভ্যন্তরে কোনো কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, নর্মালি তাহলে এইটুকু বোঝা গেল, একদম সহজ জিনিস ছিল মোটামুটি। আমাদের অনুশীলনী কোশ্চেনগুলো সমাধান করার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা কিছু সমস্যায় বোধ করি। দেখো, হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কয়েকটা স্ট্র্যাটেজি একটু মেনটেন করতে হবে। হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে মানে সিম্পল কয়েকটা স্ট্র্যাটেজি মেনটেন করবা, যে এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে যেগুলো মনে করো সাথে সাথে হাতে ক্যালকুলেশন করা যায় না। হ্যাঁ, মানে করা তো যায়, কিন্তু দেখা যায় যে পরীক্ষার জন্য জিনিসটা ওই সময় অ্যাডমিশনের, তুমি পরীক্ষা দিচ্ছ এই সময়টুকুর কথা চিন্তা করো, ওই সময় তুমি যদি লিখতেছো, পরীক্ষা দিচ্ছ, ওই সময় তোমার ব্রেনটা আসলে ওইভাবে কাজ করবে না, সহজ কথা যেটা। তো এই জন্য আমরা বারবার এমসিকিউ কোশ্চেনগুলো দাগাইতে থাকবো, বারবার দাগাইতে এমনও মনে হয় যে উত্তর কোনটা এটা বোঝাই যায়, বুঝতে পারছো, উত্তর কোনটা এটা দেখলেই বোঝা যায়। এই একটা কথা, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে জিনিসটা। এবং কয়েকটা তথ্য একটু মনে রাখবো আমরা, কয়েকটা হিসাব একটু ছোটোখাটো মনে রাখবো। মনে করো হাতে ক্যালকুলেশনে করার ক্ষেত্রে কয়েকটা সিম্পল তথ্য, যে মনে করো তোমার কোনো কিছু স্কোয়ার করতে বলছে, মানে দেখতেছো যে হাতে ক্যালকুলেশন করতেছে, কোনো কিছু স্কোয়ার করতে হচ্ছে, তো লাস্টে যদি সেটার পাঁচ থাকে, কয়েকটা ছোট তথ্য জেনে রাখি, লাস্টে যদি সেটার পাঁচ থাকে, মনে করো ধরো 25 স্কোয়ার, 35 স্কোয়ার, এরকম লাস্টে মনে করো পাঁচ আছে, তো তুমি খুব দ্রুত কিন্তু এটা ক্যালকুলেশন করে ফেলতে পারো, ঠিক আছে। খুব দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে পারো, হাতেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো খুব দ্রুত। কিভাবে চলো দেখি। মানে জিনিসটা সিম্পল বলতেছি, যে হচ্ছে এইভাবে স্কোয়ার থাকলে তুমি ক্যালকুলেশন করতে পারবা, মানে একই আমরা যে গুণ ভাগ না করে সিম্পলভাবে আমরা কয়েকটা জিনিস শিখি, তারপর অনুশীলনী কোশ্চেনগুলো শিখবো, ঠিক আছে। মোটামুটি দেখো, ধরো কোনো কিছুর স্কোয়ার করতে বলেছে, লাস্টে হচ্ছে 5, তুমি দিবা কি লাস্টে 5 দেখলেই 25 দিয়ে দিবা। কি দিয়ে দিবা বলেছি? 25 দিয়ে দিবা। লাস্টে 5-এর স্কোয়ার আছে, তার মানে 25 দিয়ে দিবা। এইবার বলেছি, খেয়াল করে দেখো, সামনের সংখ্যাটা 2 আছে তো, নর্মালি 2-এর পরের সংখ্যা কত, মানে আমরা যদি পরপর হিসাব করি, 2-এর পরের সংখ্যা কত? 3। এই 3-এর সাথে এই 2টা গুণ করে দিবা, তাহলে কি 625 অ্যান্সার। কিন্তু আমরা কিন্তু হিসাব করে ফেললাম দ্রুত। খেয়াল করে দেখো, 1-এর পরের সংখ্যা কত? 2, 2-এর সাথে এই 1 গুণ হয়ে যাবে, 225। বুঝতে পারছো কথাটা? 35 স্কোয়ার কী হবে বলো তো? আমি বলেছি লাস্টে 5 আছে, এইটা দেখলেই তার যদি স্কোয়ার করতে বলে তুমি সরাসরি 25 বসিয়ে দিবা, এবং সামনে যে সংখ্যাটা আছে না, সামনে যে সংখ্যা 3, 3-এর পরের সংখ্যা কত? নর্মালি 4, তাহলে এইটা গুণ করে দিবা, হয়ে যাবে 3 4 12, 1225 অ্যান্সার হয়ে যাবে। এইভাবেই অ্যান্সার কিন্তু, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে কয়েকটা কথা আমাদের শিখতে হবে। তাহলে তোমরা বলো তো এখন অ্যান্সার দাও, 75 স্কোয়ার কত হবে? মনে করো ওই ক্যালকুলেশন করতে যে মাঝে মাঝে এরকম স্কোয়ার চলে আসছে, তা এটার ক্ষেত্রে ক্যালকুলেশন ক্ষেত্রে কী হবে? অ্যান্সার দাও তো, অ্যান্সার দাও তো, কি বলো তো এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে? তাসলিমা খাতুন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট করো, জিনিসটা বলতে চাচ্ছি 75 স্কোয়ার আছে মনে করো, তাহলে তোমার এই ক্ষেত্রে কী হবে, অ্যান্সারটা কী হবে বলো তো? সেটা হচ্ছে সিম্পল কথা, আমি বলে দিলাম যে লাস্টে 5-এর স্কোয়ার আছে না, তাহলে 5-এর স্কোয়ার থাকলে অবশ্যই 25 হবেই। আর আমি বলেছি 7, 7-এর পরের সংখ্যা কত? নর্মালি 7-এর পরের সংখ্যা 8 না, তাহলে তার সাথে গুণ করে দিতে বলেছে জিনিসটা, 7 8 56। বুঝতে পারছো? তাহলে সিম্পল একটা ট্রিক্স জানলাম আমরা, এই কোয়েশ্চেনগুলো যখন সলভ করবো সাথে সাথে কয়েকটা ট্রিক্স জানবো। তো ফার্স্টে আমরা কয়েকটা ট্রিক্স জানলাম, ঠিক আছে। এরপরে জানবো হচ্ছে নর্মালি 5 নাই মনে করো, এখন অন্যান্য কোনো সংখ্যা থাকলে তখন দ্রুত কিভাবে আমরা সমাধান করব সেটাও শিখবো। তবে তার আগে কিছু এমসিকিউ আমরা সলভ করে আসি, কথা কি বুঝতে পারছো? তাহলে 7 8 56 আমরা কিন্তু মুখে খুব দ্রুত করে ফেললাম জিনিসটা, ঠিক আছে। চলো তাহলে আমরা এরপরে এইটা শিখবো, কিন্তু তার আগে কয়েকটা এমসিকিউ সলভ করে আসি। খেয়াল করে দেখো, তো আমাদের পরের যে অংশ, খেয়াল করে দেখো এখানে কি দেয়া আছে বলো তো। আর খুব ভালো করে একটা জিনিস একটা মনে রাখবা, যে
আমাদের যে পরীক্ষা যে কোশ্চেনটা হয় দেখছো তো, তোমাদের যখন রিভিউ পরীক্ষাগুলোতে হয় দেখছো না, 1 পৃষ্ঠার মধ্যে টোটাল এ পাতা ও পাতা এর ভিতরে 100টা কোশ্চেন দেওয়া থাকে। তো 100টা কোশ্চেনের মধ্যে আসলে কোশ্চেন তো ধরাইতে হবে। তো যে উদ্দীপক ওয়ালা কোশ্চেন যেগুলো আছে মোটামুটি, প্লাস সাথে চিত্র ওয়ালা যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা স্কিপ করবো, ঠিক আছে? এগুলো স্কিপ করবো। খুব বড় বড় যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমার আপাতত ওগুলোতে টাইম নষ্ট করার দরকার নেই। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেইগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে পারছো? সেইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো আমরা যেটা ছিলাম এখানে। এরপরে দেখো এই যে মানে ফিজিক্স পড়ার সময় তোমার দেখো মনের একটা শান্তি লাগবে, এই এমসিকিউ আর পড়া লাগবে না, কারণ এটা উদ্দীপক, এরকম মানে নিজের মানে নিবা। দেখো এখানে এই উদ্দীপকওয়ালা কোশ্চেন পড়বো না আপাতত। হ্যাঁ, একবার একটা পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল যে উদ্দীপক থেকে ওয়ালা কোশ্চেন না, বিষয়টা হয়েছে কি যে উদ্দীপকই দেয়নি, শুধু একটা কোশ্চেন তুলে দিয়েছিল কেমিস্ট্রির ক্ষেত্রে। তো ওইগুলার ক্ষেত্রে আমি যেটা বলবো, বারবারই বলছি, যখন তোমরা কোশ্চেনগুলো দাগাবা তখন বারবার অ্যান্সারগুলো দাগাই যাবা, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি খুব টাইম নষ্ট করবা না যে জায়গাটাতে, অ্যান্সার দাগাইতে দাগাইতে তোমার মনে হবে যে ওইটাই অ্যান্সার, এটার কথা বলতেছি। কিন্তু জিনিসটা বলতেছি খুব টাইম নষ্ট করবে না, কারণ তোমাদের আসলে তোমরা এমনি এবছর সময়টা কম পেয়েছো। সো আলটিমেটলি দেখা যায় যে তোমরা যে এইগুলোতে সময় নষ্ট করো কিন্তু অনেক পরবর্তীতে দেখা যাবে তোমার কাছে অনেক বোঝা মনে হবে, এটা যেন না হয়, ঠিক আছে? তো আমরা দ্রুত দেখো, খেয়াল করে দেখো, এর পরের অংশগুলোতে চলে যাই। এমসিগুলোতে খেয়াল করে দেখো, এইখানে বলতে চাচ্ছে একটা আধান কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলীয় গাউসীয় তল কল্পনা করা হয়েছে। ব্যাসার্ধটা করতে বলছে দ্বিগুণ, ব্যাসার্ধটা দ্বিগুণ করলে তড়িৎ ফ্লাক্স কি হবে, ঠিক আছে? এখানে অনেক বিশাল কথাবার্তা বলেছে, কিন্তু জিনিসটার মানগুলো খেয়াল করে দেখো। অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু, ঠিক আছে, ফাই ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই ইপসাইলন নট। আর একটা সূত্র তোমাদের ভিতরে দেয়া আছে ক্লোজড ইন্ডিকেশন বলে, ঠিক আছে? ক্লোজড ইন্ডিকেশন ই ইন্টু ডিএস, যাই বলি না কেন দুইটোর থেকে মান হিসাব করে দেখা যায় যে ব্যাসার্ধের সাথে আসলে কোনো সম্পর্কই নাই, ব্যাসার্ধের সাথে কোনো সম্পর্কই নাই। সো ব্যাসার্ধের সাথে সম্পর্ক যেহেতু নাই, তাহলে এখানে একই থাকবে, মানে তড়িৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, সহজ কথা, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধের সাথে কোনো সম্পর্ক নেই, এই জন্য তড়িৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো কথাটা? এখন চলে আসো তারপরেরটা, ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে মানে কোনটি সঠিক। এই যে এটা আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা মানে এই যে সমীকরণটা খুবই মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? এইখানে কয়েকটা যেটা হলো, এখন তো এখানে অ্যান্সার হবে হচ্ছে এটা হাফ সিভি স্কোয়ার, কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালোভাবে জানতে হবে যে সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে সূত্রটা কি ছিল জানি না আমরা, কিউ স্কোয়ার বাই 2c, ঠিক আছে? তারপরে জানি কি হাফ কিউ ভি আর হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এই যে টোটাল সূত্রটা জানতে হবে ভালো করে। কারণটা কি দেখো, খেয়াল করে দেখো, বলবে যে একটাকে ধ্রুবক রেখে এটা এর সাথে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এবং সাথে সাথে এরকম সূত্র যে নিচের কোনটি সঠিক, এরকম সূত্র আসবে। দেখো ফার্স্ট একটা এরকম সাজায় দিয়েছে যে কিউ স্কোয়ার বাই 2c হবে, কিন্তু কিউ বাই 2c দেয়া, বুঝতে পারছো কথাটা? তো এরকম ভাবে ঘুরিয়ে দিতে পারে, যদি ঘুরিয়ে দিব এটা যেন মনে থাকে। আমরা এপাশের কোশ্চেনটাও করে ফেলি সাথে সাথে, যেহেতু আসছে। 1 কুলম্ব চার্জ, ঠিক আছে, কতটি ইলেকট্রনের চার্জের সমান? 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান, ঠিক আছে? তো এটা জিনিসটা হচ্ছে সরাসরি এভাবে মনে রাখতে পারো কেউ 6.25 ইন্টু 10⁻18, আর অনেকে হিসাব করতে পারো, কিন্তু ওই যে মানে একটার জন্য যে চার্জ 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে, জিনিসটা চলে যাবে। যদি 1 কুলম্ব চার্জের জন্য বলেছে, আমরা জানি ইলেকট্রনের চার্জ চিনি না, যে হচ্ছে 1.6, আমরা জানি কি জানি বলো তো, 1.6 ইন্টু ইলেকট্রন চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তো এটা 1 কুলম্বের জন্য বের করতে বলছে। কিউ ইজ ইকুয়াল টু এন ই, এই সূত্রটা আমরা জানি, কিউ ইজ ইকুয়াল টু এন ই। তো ওটা আমাদের জিনিসটা হচ্ছে জাস্ট 1/1.6 ইন্টু 10⁻, জন্য -19 চলে আসতেছে। তো এটা যদি উপরে উঠে যায়, ওই যে 1/1.6 আছে, এটা হিসাব করলে দেখো এই কাছাকাছি আমরা দশমিকের পাওয়ারগুলো হিসাব করবো। সহজ কথা যেটা বুঝতে পারলাম, যে আমরা যখন অনুশীলনী কোশ্চেন সলভ করব বা এমসিকিউ যখন সলভ করব, আগে যখন এরকম দশমিকের বিষয়গুলো আসবে, দশমিকগুলো আগে হিসাব করব, দেন তারপরে হচ্ছে অন্যান্য সমস্যাগুলো আমরা সমাধান করব, বুঝতে পারছো? দশমিকগুলো হিসাব করতে হবে সবসময়।
আগে দশমিকগুলো বলতে 10 পাওয়ারে কি কি আছে। অনেক সময় দশমিকের ক্ষেত্রে তুমি মনে রাখো 4.42 আছে, ঠিক আছে। যেমন আমরা অভিকর্ষ ত্বরণ যখন করি 9.8 করি, এটাকে অনেক সময় বানিয়ে নিতে হয় হলো 10। এটা নিয়েও ম্যাথ করতে হবে, তোমার অপশান মিলাইতে হবে, অপশানের কাছাকাছি কোনটা আছে, বুঝতে পারছো। এটা আমাদের এভাবে চেঞ্জ করে দেবো। 4.42 আছে, এখানে শুধু আমরা 4.5 বানাই নিলে দেখতেছি কাটাকাটি করা যাবে, তা সেটা বানিয়ে নিবা, বুঝতে পারছো কথাটা। মানে কাছাকাছি কোনো এমন একটা সংখ্যা আমরা বানিয়ে নেব যেটা দিয়ে আসলে ম্যাথ করা যায়। এখন চলে আসো তাহলে পরবর্তী অংশগুলো। দেখো এরকম উদ্দীপকওয়ালা কোয়েশ্চেন বইতে সুন্দর করে এরকম করে কাটবা, তাতে মনেও একটা শান্তি লাগবে যে এটা পড়া লাগবে না। এরকম উদ্দীপকওয়ালা কোয়েশ্চেন সুন্দর করে কাটবা, মনেও শান্তি লাগবে, পড়া লাগবে না, বিষয়টা এমন, তাই না। তো এটা পড়তে হবে, খেয়াল করে দেখো। তাহলে এই পৃষ্ঠার ক্ষেত্রে মোটামুটি আমরা কয়েকটা তথ্য জানলাম, আর পাশের দিকে উপরেও একটা উদ্দীপকওয়ালা কোয়েশ্চেন, সেটা আমার লাগতেছে না। চলো পরবর্তী অংশগুলোতে যাই। আমরা একটা শিখলাম কিন্তু, মানে তোমাদের কি মনে আছে, তাহলে তোমাদের কি মনে আছে কিনা বলো তো। আমরা বললাম যে 35 এর স্কোয়ার করলে কত হবে, হাতে দ্রুত হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে বলেছে দ্রুত করলে কি হবে তাই বলো তো। অ্যান্সারগুলো মানে যেগুলো লিখবো আমরা, হ্যাঁ, বারবার কমেন্ট করতে থাকো, তাতে হবে কি তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। 35 স্কোয়ার কত বলেছিলাম বলো তো, লাস্টে 5 থাকলে বলেছিলাম 25, আর 3 পরের সংখ্যা হচ্ছে 4, তার সাথে গুণ দিয়ে বলছিলাম 1225। কোনো কিছুর ক্ষেত্রে মনে করো এবার অন্যগুলো আসছে, মনে করো ওই যে যেটা বলছিলাম যে 14 স্কোয়ার আসছে, সাপোজ খেয়াল করে দেখো অন্যগুলোর ক্ষেত্রে আসলো, তখন কি করব। দেখো এটাকে হিসাব করবা, মনে করবা a প্লাস বি হোল স্কোয়ারের মতো, অনেকটা a প্লাস বি হোল স্কোয়ারের মতো চিন্তা করবা, ঠিক আছে। যেটা হলো কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে জিনিসটা আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেমন জানি সেরকম। তো এইটা হিসাব করার ক্ষেত্রে মানে আমি এখন বোঝাচ্ছি বলে হয়তো তোমার কাছে অনেক একটু বড় মনে হচ্ছে, কিন্তু জিনিসটা একদম সিম্পল। তুমি এটাকে 3টা ঘর মতো কল্পনা করবা। মনে করো তোমার এখন 14 স্কোয়ার আছে, তুমি এখন 23 স্কোয়ার আছে, যাই থাকুক না কেন, তুমি যে 2 সংখ্যা বিশিষ্ট থাকুক আর যাই থাকুক, এটাকে 3টা ঘরের সাথে তুলনা করবা। তাহলে এটা মনে করো এখন বি আর এটা হলো এ, এটা হিসাব করলে বাকিটা এর সাথে তুলনা করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি বলো তো, তাহলে ফার্স্টে কি আছে বি এর স্কোয়ার 4 স্কোয়ার মানে কি 16 না, 16 6 হাতে 1 এরকম থাকবে। তারপরে দেখো 2ab বলছে না, তাহলে 2টা গুণ করে ফেলো, 4 কে 4 আর তার সাথে 2 গুণ 8, ঠিক আছে 8, আর এখানে হাতে 1 ছিল কিন্তু অলরেডি। আর একটা জিনিস আছে যেটা, তাহলে প্রথমটা হলো a, যেটা 1 স্কোয়ার সমান সমান 1। তাহলে জিনিসটা যদি আমরা করে ফেলি 196 যোগ করে ফেলতে হবে দেন। তাহলে এই সিম্পল, আবার একবার বলি জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা ফার্স্টে একটা 5 থাকলে তার স্কোয়ার করা শিখছি। আরেকটা যদি বলেছি যে নর্মালি মনে করো 23 স্কোয়ার, এরকম কোনো ম্যাথ চলে আসছে আমাদের, তখন কি করব। তখন বলেছে জিনিসটাকে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার সাথে এমন তুলনা করব, মানে এই সূত্রের সাথে তুলনা করবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম তুলনা করব বলেছি। তুলনা করার ক্ষেত্রে তাহলে খেয়াল করে দেখো কি হবে, বলেছি 3টা ঘর পাবো আমরা। তো 3টা ঘরের ক্ষেত্রে এই যে লাস্টে কি আছে 3 স্কোয়ার, মানে জিনিসটা 3 আছে, এর সাথে তুলনা করতে বলেছি। তাহলে এটা বি আর এটা হলো এ, তাই যদি হয় বি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে 9। তারপরে কি আছে বলো তো, 2টা গুণ করতে হবে, 3 দুনো 6, 6 দুনো 12, ঠিক আছে 3 দুনো 6, 6 দুনো 12, তো 12 2 লিখবো, হাতে 1, আর হচ্ছে সামনে আছে 2 এর স্কোয়ার করলে 4, আর এই হাতে 1 সেটা হচ্ছে 5, 529 অ্যান্সার। বুঝতে পারছো কথাটা। তোমরা একটু প্র্যাকটিস করো তো জিনিসটা। আমি ধরো দিয়েছি তোমাকে 34 এর স্কোয়ার, বলো তো এটা অ্যান্সার কি হবে বলো তো, কমেন্ট করো সবাই, এর অ্যান্সার কি হবে বলো তো। আমরা ছোট ছোট করে মাঝে মাঝে এই এমসিকিউ সলভের ক্ষেত্রে, ঠিক আছে, ছোট ছোট করে অনেকগুলো ছোট ছোট এইরকম জানবো, ট্রিক্স জানবো। বলো তো কি হবে অ্যান্সারটা, একদম সিম্পল। এটা করতে থাকো, আমরা পরবর্তী অংশগুলোতে যাই। 34 স্কোয়ার কি হবে তাই বলবা। চলে যাও পরবর্তী অংশগুলোতে, আমরা চলে যাই। এবার সব দেখা একটা উদ্দীপকওয়ালা কোশ্চেন আছে, আমরা বলছিলাম যে উদ্দীপকওয়ালা কোশ্চেন আমরা করবো না, এগুলোতে করবো না। কিন্তু এই পাশে একটা কোশ্চেন আছে, খেয়াল করে দেখি, আমরা সাথে সাথে যাই। যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে গ্রেডিয়েন্ট, দেখো এখানে খেয়াল করে দেখো, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখি যে ধারকত্ব বনাম ব্যাসার্ধ।
তা আমরা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সূত্র জানি না, ধারকত্বের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু কি 4 পাই ইপসাইলন নট আর, 4 পাই ইপসাইলন নট আর। তাহলে এটা হলো সেই ব্যাসার্ধর সাথে ধারকত্বের যে সম্পর্ক, মানে যে ধ্রুবক অংশটুকু, এইটুকুই হবে আনসার। তাহলে 4 পাই ইপসাইলন নট, 4 পাই ইপসাইলন নট। বুঝতে পারছি কথাটা? এটা হবে আনসার। খেয়াল করে দেখো পরবর্তী অংশগুলোতে যাই, এগুলো সব উদ্দীপকওয়ালা কোশ্চেন, আমরা উদ্দীপকওয়ালা কোশ্চেনগুলোতে যাব না। এখানে খেয়াল করে দেখো নিচের কোণটি বলতেছে, নিচের কোণটি অন্তরক। অন্তরক মানে কি? যার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এবং অন্তরকের ক্ষেত্রে কমন জিনিস আমরা জানি, বিদ্যুৎ পরিবহন হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর হচ্ছে মুক্ত আয়ন। যে কোনো একটা থাকলে বিদ্যুৎ পরিবাহিত হবে। তো খেয়াল করে দেখো এখানে এই যে অন্তরক বলতেছি, এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন কোনো কিছু থাকবে না, সহজ কথায়। তো সেগুলোর ক্ষেত্রে কি? তাহলে সিরামিক অ্যান্সার হবে, আমাদের বাসার সিরামিক যে প্লেট বা যেগুলো থাকে ওইগুলোই অ্যান্সার হবে। বুঝতে পারছো কথাটা? এরপরে খেয়াল করে দেখো, এরপরে আরেকটা কোশ্চেন দিয়েছে, যেটা হচ্ছে যখন 8 মিলিকুলম এবং সাথে সাথে 12 ভোল্ট, 8 মিলিকুলম এবং 12 ভোল্ট বিভব পার্থক্য, আমরা যখনই করবো সাথে সাথে হিসাব করবো যে এটা কিউ এর হিসাব দিয়েছে, 12 ভোল্ট বিভব পার্থক্য দিয়েছে, তাহলে ভি এটা বের করতে বলতেছে কি শক্তি, মানে ডাব্লু বের করতে বলছে। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কি ভি কিউ, ডাব্লু ইজ ইকুয়াল টু ভি কিউ। তাহলে এবার সূত্রটা হিসাব করে ফেলি, গুণ করে ফেলি। তাহলে এখানে 8 × 10⁻³ ঠিক আছে, আর এখানে হচ্ছে দেখো 12 ভোল্ট, গুণ করে ফেলবো 8 12 96, 8 12 96, আর 10⁻³ আছে, তো এই জন্যে 0.096। এটা কিন্তু ইজি, তুমি পারবা। বুঝতে পারছো কথাটা? এরপরে যে কথাটা এখানে কোশ্চেন আসছে দেখো 23 নম্বরে, পৃথিবীর বিভব কি? পৃথিবীর বিভব হলো 0। পৃথিবীর বিভব 0, এটা তোমরা পড়ছো। পৃথিবীর বিভব হলো 0, এটা পারা যাবে আশা করি। তারপর চলে যাই আমরা এখানে, একটি চার্জিত ধারকের শক্তির ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে? শক্তির ঘনত্ব আমরা কিন্তু নর্মালি কিন্তু যে একক আয়তনে শক্তি ওর সূত্র শিখছিলাম, তার একটা সূত্র আছে, ঠিক আছে, একক আয়তনে স্থিতিশক্তির সূত্র যেটা, ঠিক আছে, এই সূত্র দিয়ে। তাহলে আরো একটা সূত্র অ্যাড হয়ে গেল, আমরা ওখানে কিন্তু অনেক সূত্র শিখছিলাম, তার মধ্যে কয়েকটা সূত্র লিখলাম না, এখানে হলো অ্যান্সার হয়ে যাবে হাফ ইপসাইলন নট এবং স্কোয়ার, ঠিক আছে। এটা শক্তির ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এবং সবচেয়ে এখানে একটা কোশ্চেন দিয়েছে, সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোথায়? আহিত বস্তুর উত্তল তলে। মানে কোনো একটা আহিত বস্তু, মনে করে একটা গোলক হলো, এর যে উপরের যে তল, ঠিক আছে, উত্তল তলে, ঠিক আছে, কোনো একটা বস্তু এমন আছে তার উত্তল তলে হচ্ছে আহিত বস্তুর আধানটা থাকবে। তাহলে আহিত বস্তুর আধান থাকবে কোথায়? উত্তল তলে। সবাই এটা লিখতে থাকবা, আমি একটা করে বলতে থাকবো, তোমরা উত্তরগুলো লিখতে থাকবা, ঠিক আছে। সবগুলো অ্যান্সার দেখি তোমরা আন্দাজে পারো কিনা, আমার আগেই তুমি বলতে পারছো কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলি তাহলে তারপরের অংশটুকু দেখো, তারপরের অংশটুকু আমাদের দেখো। এখানে উদ্দীপকওয়ালা কোশ্চেন আমরা করবো না এগুলা। এখানে একটা কোশ্চেন আসছে, খেয়াল করে দেখো, এখানে কোশ্চেন আসছে ফার্স্টে, যদি এখানে ওয়ালা কোশ্চেন, আমরা এটা দেখি একবার, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। তো এটা এমনি জেনে রাখি, কোলম্বের সূত্র থেকে আর গাউসের সূত্র থেকে, তাই তো তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। অ্যাম্পিয়ারের সূত্র থেকে কি যায় বলো তো, তোমরা চুম্বক অধ্যায় পড়বা, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায়, অ্যাম্পিয়ারের সূত্র থেকে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। সো আমার চাইছে তড়িৎ ক্ষেত্রের মান, সো অ্যান্সার হবে হচ্ছে কুলম্বের সূত্র, গাউসের সূত্র, একটু জেনে রাখলা, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। বুঝতে পারছো? এরপরে চলে যায়, এইটার অ্যান্সার কি হবে বলো তো? 31 বলেছে আধান ঘনত্বের একক কি? কোনো একটা চার্জিত যে তল, মনে করো একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ আধান আছে, এটা হলো বড় বিষয়। তো আমরা জানি যে হচ্ছে আধান আছে, আধান ঘনত্ব বলেছে, ঠিক আছে। তো আধান ঘনত্বের ক্ষেত্রে তাহলে অ্যান্সার হবে কি, জিনিসটা সূত্রটা হবে আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব ইপসাইলন ইজ ইকুয়াল টু Q/A, তাই না? Q/A, তা কিউ মানে তো আধান, তাহলে কুলম্ব হবে, আর নিচে হচ্ছে কি ক্ষেত্রফল আছে, তাহলে মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? কুলম্ব পার মিটার স্কোয়ার, কুলম্ব পার মিটার স্কোয়ার, তাই তো। এটা তো পড়লা আধান ঘনত্ব। আর এরপরে চলো তড়িৎ অধ্যায়ে আরেকটা পড়বা, প্রবাহ ঘনত্ব, সাথে সাথে শিখে রাখি, আবার ওখানেও শিখবো প্রবাহ ঘনত্ব। এখানে শিখলা আধান ঘনত্ব, আর একটা জিনিস আছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বের একক হলো, দেখো ওটা হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে তাই।
একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে তাই। তাহলে সেটা এই যে I/A, যে ইজ ইকুয়াল টু I/A। তাহলে I বিদ্যুৎ প্রবাহ না, তাহলে বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর এখানে হলো মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। খেয়াল করে দেখো, তাহলে আধান ঘনত্বের ক্ষেত্রে কুলম্ব পার মিটার স্কোয়ার, আরেকটা হচ্ছে এই প্রবাহ ঘনত্বের একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আমরা তো কুলম্ব পার মিটার স্কোয়ার পড়ছি, কুলম্ব মিটার একটা একক আছে, আবার কুলম্ব মিটার একক আছে। তো কুলম্ব মিটার একক কার? এটা হচ্ছে চৌম্বক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক ভ্রামক আমরা বলি। তাহলে চৌম্বক ভ্রামক হচ্ছে Q/12, এটা হলো চৌম্বক ডাইপোল মোমেন্ট বা আমরা বলতে পারি চৌম্বক, ঠিক আছে, ভ্রামক যেটা। তাহলে Q/12, তাহলে আমরা এটা চৌম্বক ভ্রামক না বলে আবার আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে, তড়িৎ দ্বিমেরু, ডাইপোল মোমেন্ট বলি তো তড়িৎ দ্বিমেরু। তাহলে এখানে হচ্ছে কুলম্ব মিটার বলে আরেকটা একক আছে, এটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরুর, দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে, ঠিক আছে। এটা কুলম্ব মিটার, কারণ Q/12 এখানে এককটা, তাহলে কিউ তো কুলম্ব আর এল হলো মিটার। বুঝতে পারছো কথাটা? এটাও কিন্তু আমরা পারি মোটামুটি। তাহলে এই দুটো সূত্র আমরা জানবো এখান থেকে কমন। এখানে খেয়াল করে দেখো তো, তোমরা পড়েছো কিন্তু 28 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও, নিজে নিজেই পারবা এটা, বলো। সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি, আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি কার বলতেছে। তোমরা সবগুলোর মান বলো তো কোনটার কি হবে, সবগুলোর মান পড়ছো না, যে কোনটার কি হবে। ইবোনাইট, আমরা জানি যে ইবোনাইট হলো 8, ইবোনাইট আমরা বলি হলো 8, ইবোনাইট 8, বলি কাচ 5, পলিথিন 3, অভ্র মানে সাদা, তাই 7, অভ্র মানে সাদা তাই 7। তাহলে সবগুলোর মান আমরা জানি না, তো সবগুলোর মান একবার করে কমেন্ট করে লিখো, সবগুলোর মান একবার লিখে ফেলো, ঠিক আছে। আমাদের সাথে যুক্ত আছে তাসলিমা খাতুন আর স্বপ্নলোকের রাজকন্যা, কমেন্ট করো সবাই, এই একবার করে এই মানগুলো লিখো। কি কি বলেছি? অভ্র 7, ইবোনাইট 8, ঠিক আছে, আমরা বলেছি কাচ 5 আর পলিথিন 3। এবার সে ছবিওয়ালা কোশ্চেন আছে, আমরা ছবিওয়ালা কোশ্চেন করতাম না, কেটে দাও, দেখো মনের একটা শান্তি লাগবে যে এটা করা লাগবে না এমন। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ক্ষেত্রে সূত্র কি ছিল? F = সেই 1/4πε0, এটা তো জানি। দেন Q1 Q2 যেহেতু r², তুমি হয়তো বা ফার্স্টে ঠাস করে দেখে পার তোমার এটা মনে মানতে চাবে, তো খেয়াল করে দেখো এখানে কিন্তু আর একটা গুণ করা আছে সাথে সাথে, ঠিক আছে। তাহলে আর যদি কেটে দিই, এখানে আর কেটে দিলে শুধু আর থেকে যায় কিন্তু নিচে, তাহলে এটা হবে না অ্যান্সারটা। অ্যান্সার কোনটা হবে বলো তো? যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা, দেখো এটার ক্ষেত্রে আর কেটে দিলে তো বাদ, তাহলে এটাও টোটাল হবে না, অপশান আমরা এভাবে বাদ দিব। হওয়ার সম্ভাবনা এটা এই দুটার মধ্যে, যেহেতু এই এখানে r³ আছে তো কেটে দিলে এই যে r² সাথে মিলবে, এই কারণে এটা অ্যান্সার হবে, যেহেতু এখানে ভেক্টর সঠিকভাবে মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে আমাদের, বোঝা গেল আশা করি। এখন চলে যাও পরবর্তী অংশটুকুতে আমরা চলে যাই। আচ্ছা, এখন একটা কোশ্চেন দিয়েছে এখানে যে একটি আয়ত বস্তুর সাথে একটি আয়ত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটার আধানের পরিমাণ কি হবে। পৃথিবী হচ্ছে বললাম কি, পৃথিবীর বিভব হলো 0। তুমি মনে করো সমুদ্র থেকে যদি 1 বালতি পানি তুলো সাপোজ, তা তোমার কোনো পরিবর্তন আছে? সমুদ্রের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই, বিষয়টা তাই। তো এখানে আসলে কোনো কিছু হবে না, অপরিবর্তিত থাকবে, তাই তো, এটা আমরা জানি। দেন আমাদের এখান থেকে দেখো উদ্দীপকওয়ালা কোশ্চেন আছে, এগুলো আমরা করবো না, এগুলো লাগবে না তোমার, তাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, একবার একটু দেখতে পারো, জাস্ট বেসিক এটা জানতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে, যদিও তোমাদের মানে এমনভাবে মান দেওয়া থাকবে যেটা তোমার হাতে করতে পারো। এখানে 37 নম্বর কোশ্চেনটা দেখো, আর যে পারো এই 37 নম্বর কোশ্চেন আগে থেকে তার অ্যান্সার লিখো। না দেখি, যেহেতু অ্যান্সার দেওয়া নেই, তোমরা অ্যান্সার লিখো, দেখি কার হয়েছে সেটা আমরা দেখবো আগে। খেয়াল করে দেখো, কোন একটা গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানে 10টা আধান বলেছে। ভালো কথা, উক্ত গোলকের বলছে ব্যাসার্ধ হলো 15 সেন্টিমিটার। তাহলে আমার কাছে একটা গোলক আছে, সেই গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধটা কিন্তু বলেছে 15 সেন্টিমিটার। বলতেছে গোলকের কেন্দ্র হতে, মানে ব্যাসার্ধ কিন্তু 15 টোটালটা, গোলকের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কথা বলেছে, খালি
5 সেন্টিমিটার দূরে বিভব কত, গোলকের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে বিভব কত। তো তোমাকে আমি কিন্তু বলেছি বিভবের নর্মাল সূত্র কি ছিল, ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি সেই 1/4 ইপসাইলন নট, দ্যাট ইজ হচ্ছে 9 × 10⁹ কিউ বাই আর ছিল, তাই না? তো কিউ বাই আর, তাহলে এখানে যে আর দূরত্ব, এই দূরত্বের ভ্যালুটা আমরা সবসময় বসাইতে বলেছি, যে মানে সবসময় বলেছি যে গোলকের ভিতরের কোনো বিন্দু বললে সেটা হবে না, মানে গোলকের ভিতরে আসলে কোনো জিনিসের বিভব হবে না, তোমাকে বের করতে হবে কোথায়, হবে হচ্ছে পৃষ্ঠে। তো পৃষ্ঠের ক্ষেত্রে কি হবে, তাহলে অবশ্যই এখানে আর এর মান তোমার এখানে 5 সেন্টিমিটার থাকুক আর নাই থাকুক, তোমাকে অবশ্যই 15 নিতে হবে, গোলকের ব্যাসার্ধ 15 দেওয়া আছে, বুঝতে পারছো? ব্যাসার্ধ কিন্তু 15 নিতে হবে, 5 কাউন্টেড হবে না, 5 এখানে তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে, বুঝতে পারছো কথাটা? তাহলে কিউ হলো চার্জ, চার্জের ভ্যালু আমরা বসাবো, অলরেডি আমরা পারি যে 4 ইপসাইলন নটের মান কত, 9 × 10⁹, ওখানে 20 গুণ দেখো 10 ডিভাইডেড বাই তোমার এখানে তাহলে 15 সেন্টিমিটার আছে কিন্তু, তা আমার তো সেন্টিমিটার মান বসাবো না, যেহেতু 9 × 10⁹ বসাইছি, তো এটাকে আমরা তাহলে 100 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে 0.15 এর স্কোয়ার যেটা আসে, বুঝতে পারছো কথাটা? তা আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে, যেটা সহজ ভাষায় বললাম, যে মানে এই যে হিসাবগুলোর ক্ষেত্রে আমরা এখানে 5 নিব না, বুঝতে পারছো? সেটা হলো 0.15 এর স্কোয়ার থাকে, পয়েন্ট মানে এখানে 15 সেন্টিমিটারের কথাটা চলে আসবে এখানে। তো চলো নেক্সট, চলো এখান থেকে তাহলে এই হিসাবটা এখন তোমাদের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, অনেক সময় এরকম দশমিক বা যেগুলো আসছে তোমাদের কাছে যদি জিনিসটা কঠিন হয়, তো এইগুলো তোমরা বারবার অ্যান্সার দাগাইতে থাকো, দেখবা যে দেখলে মনে হবে যে এটা অ্যান্সার, সহজ কথা বারবারই বলতেছে। দেখো কুলম্বের ক্ষেত্রে আমরা নেক্সট আসি, কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত, এটা তো পারো, এটাই তো পড়ে আসতো সবসময়, 9 × 10, এখানে আবার 8.854 এটা দিবা না, কারণটা কি, এটা কিসের মান, এটা ইপসাইলন নটের মান। আমরা এই যে বারবার বলি 1/4 ইপসাইলন নট, এর মান হলো সেই 8.854 × 10⁻12, কিন্তু টোটাল 1/4 ইপসাইলন নটের মান কিন্তু 9 × 10⁹, তাই না? এখন চলে আসো এখানে 3টি একই ধরনের ধারক, প্রত্যেকটিতে মনে করো শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো ফার্স্টে, তারপরে বলা হচ্ছে তাদেরকে তার সাথে শ্রেণীতে যুক্ত করা হয়েছে ফার্স্টে, কিন্তু মনে করো আমরা কয়েকটা ধারকের কথা বলি, মনে করো 3টি একই মানের ধারক ফার্স্টে শ্রেণীতে যোগ করা হয়েছে, এই টোটাল জিনিসটাকে দেন আরও একটা একই ধরনেরই বলেছে, আরও একটা কি বলেছে, সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে। তো 3টি যেগুলো একই মানের থাকে, খেয়াল করে দেখো, ঠিক আছে? তাহলে আমরা ধরতেছি তার মান হলো প্রত্যেকটা হলো সি, তাহলে আমরা জানি না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মানটা কত হয়, খেয়াল করে দেখো 1/CS = কি হয়, 1/C প্লাস, যেহেতু প্রত্যেকের মান সি, 1/C এরকম চলে আসবে না জিনিসটা, তাহলে মানটা কি চলে আসতেছে দেখো তো, এখানে সি আর এখানে 3, যেহেতু এটা 1/CS, তাহলে এটাকে যদি শুধু CS আকারে লিখি তাহলে কি হবে বলো তো, তাহলে C/3, তাহলে টোটাল এই অংশটুকুর মান হচ্ছে C/3, হ্যাঁ এই অংশটুকু বলেছে আরো একটা সি মানের সাথে কি আছে, সমান্তরালভাবে আছে, ওখানকার অংশটুকুর মান C/3, ওই সম্পূর্ণ অংশটুকু এর সাথে হচ্ছে সমান্তরালভাবে আছে, আর সমান্তরালের ক্ষেত্রে কি হয়, যোগ হয়, তাই না? তাহলে C/3 প্লাস সি, তাহলে যে মানটা হবে তাই, তাহলে কত হবে মানটা, এই যে 3 আছে নিচে 3 বসে ফেললাম, আর এখানে হলো উপরে, তাহলে C + 3C, তার মানে কি 4C/3, 4C/3, তাহলে এটা অ্যান্সার হবে, বুঝাইতে পারছি কথাটা? তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা ফার্স্টের দিক থেকে কোনো কিছুর স্কোয়ার করলে যেটা হবে সেটা শিখছিলাম। আচ্ছা সবাই কমেন্ট করছো, যেটা ধন্যবাদ। আচ্ছা এরপরের গুলো করতে চাই, দেখো এরপরের অংশটুকুতে যাই, খেয়াল করে দেখো এরপরের অংশ এই যে ছবিওয়ালা কোশ্চেন আমরা জানবো না, তবে এটা একটু জেনে রাখো, জিনিসটা দেখলে একটু মনে থাকে। আমার কিন্তু একটা সূত্র আছে, ঠিক আছে, যে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রাবল্যের একটা সূত্র আছে না, পড়ছো কিন্তু, ঠিক আছে, E = তাহলে জিনিসটা হচ্ছে মানে এখানে দেখো, তাহলে এইখানে তোমার যদি ডির সাথে সম্পর্ক বলি, তাহলে জিনিসটা হচ্ছে চলে গেল,
তাহলে এখানে জিনিসটা হলো কি কি আছে বলো তো, সমীকরণ আছে না, জানো না, যে ভি ইজ ইকুয়াল টু ই বাই ডি। ঠিক আছে, তাহলে ইর সাথে, তাহলে জিনিসটা দেখো, সমস্যা হচ্ছে একটু, দাঁড়াও 1 মিনিট। মানে আমি যেটা বলতে চাচ্ছি হলো এখান থেকে যে ব্যস্তমতিক সম্পর্ক, এটা যেন মনে থাকে ইর সাথে, মানে আমরা তো নর্মালি ওই সূত্রটাও দরকার নেই, তুমি যদি নর্মালি যাও যে দেখো ইর সাথে যদি আমরা কমন চলে যাই 1/4 পাই ইপসাইলন নট, এর সাথে মানে দূরত্বের ক্ষেত্রে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না, যে কিউ বাই আর স্কোয়ার, ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু, তাই না? তাহলে অবশ্যই জিনিসটা মানটা এমন বাঁকা হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ভি ইজ ইকাল টু ইডি বলে একটা সমীকরণ আছে, ভি ইজ ইকাল টু ইডি, ই ইন্টু ডি, এই সমীকরণটা আমরা জানি না। তাহলে ইর সাথে ডির সম্পর্ক কি, ভি ইজ ইকাল টু ইডি জিনিসটা, তাই না? দূরত্বের একটা সম্পর্ক আমরা জানি তো, যে ভোল্টের সাথে আর প্রাবল্যের সাথে একটা আর এর পার্থক্য, খালি একটা দূরত্বের পার্থক্য। আমরা ইর ক্ষেত্রে আর স্কোয়ার বসাই, আর হচ্ছে প্রাবল্য মানে বিভবের ক্ষেত্রে শুধুমাত্র কি বসাই, আর বসাই এখানে, তাই তো? তাহলে এই জিনিসটুকু আমরা জানি ওভারঅল। আর তোমাদের এখান থেকে কি জানতে হবে বলতো, উপরের দিকে আরেকটা সূত্র আছে যেটা আমরা দেখে ফেলি, যে কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক নয়। ঠিক আছে, তো কুলম্বের সূত্রের সাথে সঠিক নয়, দেখো সূত্রগুলো তো আমরা জানি অলরেডি। এফ ইজ ইকুয়াল টু, তাহলে নর্মালি সূত্র তো আমরা জানি, এফ ইজ ইকুয়াল টু 9 × 10⁹ আর Q1 Q2 বাই আর স্কোয়ার। তাই হোক, তাহলে এখন জিনিসটা হলো এই যে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্ব, এগুলো সব কিন্তু মান মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই চিনি না? তাহলে এগুলো সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে এইগুলো মেইন মান, কিন্তু মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দিয়েছে এখানে, অর্ধেক কি হবে, হবে না, তাই না? তাহলে এইটা হলো অ্যান্সার হবে। দেন চলে আসো, আমরা এখানে চলে আসি, তারপরে দিয়েছে হলো ফিউজ। ফিউজ তার বৈশিষ্ট্য কি হবে বলো তো, এটার অ্যান্সার কি হবে, 51 অ্যান্সার কি হবে বলো? ফিউজ কি জিনিস? মনে করো আমাদের বাসা বাড়িতে বড় একটা মেশিন আছে কোনো, তো তার মধ্যে দিয়ে মনে করো যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ আসছে হঠাৎ করে, তো বিদ্যুৎ চমকাইছে সাপোজ, তো এখানে মনে করো হচ্ছে বেশি পরিমাণে ভোল্টেজ বা বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহ যাতে ওর ভিতরে দিয়ে না চলে যায়, যন্ত্রটাকে নষ্ট করে না দেয়, তার জন্য আমরা একটা কি ব্যবহার করব অবশ্যই। তাহলে এখানে যেটা মেন কথা হচ্ছে, তাহলে কম রোধ, রোধ যদি কম হয়, ঠিক আছে, আর কম মেন কথা হলো কম গলনাঙ্ক লাগবে, কম গলনাঙ্ক লাগবে, ঠিক আছে, যাতে দ্রুত গলে যায় জিনিসটা। তাহলে গলে গেলে একটা তার ইউজ করতেছি, যেটা গলে গেলে তাহলে মনে করো বিদ্যুৎ প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে ওই মেইন আমার হচ্ছে যন্ত্রটা নষ্ট হইলো না। তাই এই জন্যই হলো কম রোধ কম গলনাঙ্ক, এটা অ্যান্সার হবে, তাই না? আর কম রোধ দরকার কারণ ওর মধ্যে দিয়ে যাতে বিদ্যুৎটা যায় দ্রুত, এই কারণে। রোধ মানে কি, বাধা, তাহলে বাধা আমার কম থাকতে হবে। এবং 1 ইলেকট্রোভোল্ট সমান সমান কত বলতো, 1 ইলেকট্রোভোল্ট 1.6 × 10⁻⁹ এটা তো এমনি জানো তোমরা। আর দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে বলতেছে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে কি হবে, ঠিক আছে, এইটা একটু মনে রাখবা। দুটো সমান্তরাল তার আছে মনে করো, তাই দিয়ে যদি একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আর যদি বিপরীত দিকে প্রবাহিত হয়, এটা প্রমাণ করা যায়, কিন্তু এমনি মানে এভাবে মনে রাখো জিনিসটা, সমান্তরাল তার একই দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু বিপরীত দিকে যদি হয়, বিপরীত দিক হয় তাহলে কিন্তু এরা বিকর্ষণ করবে পরবর্তী, ঠিক আছে। এখন চলে আসে পরবর্তী অংশগুলোতে আসি। বিভব পার্থক্য স্থির থাকলে, আমরা 46 নম্বরটা দেখে ফেলি। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জের ধারকের শক্তি তার চার্জের ক্ষেত্রে কি হবে অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে তোমাকে যে সূত্র আমরা শেখাইছিলাম, ঠিক আছে, শক্তির ক্ষেত্রে কয়েকটা সূত্র শেখালাম না আমরা, যে Q²/2C, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু QV, আবার শেখালাম হাফ CV²। এবার তোমার এখানে দেখতে হবে কোনটা স্থির রাখতেছে, বিভব পার্থক্য স্থির রাখতেছে, তাহলে বুঝতে পারছি যে প্রথম সূত্রর কোনো কাজ নাই এখানে। তাহলে এখানে বিভব পার্থক্য স্থির রাখলে তোমার বলেছে একটা চার্জের ক্ষেত্রে, মানে একটি চার্জের সাথে মানে মনে করো ধারকের শক্তি যে, তাহলে চার্জের ক্ষেত্রে কি হবে জিনিসটা, তাহলে এই বিভব পার্থক্য যে স্থির থাকে, এই কিউ এর সাথে ডাব্লুর সম্পর্ক কি বলতো, সমানুপাতিক, তাহলে জিনিসটার মান আমরা সেভাবে বের করতে পারবো, ইজি কথা কিন্তু এটা, তাই না। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক, চার্জ প্রবাহের হার, তাহলে চার্জ প্রবাহের হার, তাহলে আমরা জানি না যে জিনিসটা হচ্ছে এখানে পরিমাপের একক, তাহলে খেয়াল করে দেখো চার্জ প্রবাহের হার মানে তো
বিদ্যুৎটা যাচ্ছে। তাহলে তো আমরা তো জিনিসটা কি জানি, I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, মানে হার যেহেতু বলেছে না সময় আসবে, আর চার্জ তো কিউ জানি, তাহলে এটা আসলে কিন্তু বিদ্যুৎ প্রবাহের একক, অর্থাৎ অ্যাম্পিয়ার হবে অ্যান্সারটা, তাই না? অ্যাম্পিয়ার হবে অ্যান্সারটা। এরপরে 47 নম্বর যে কোশ্চেনটা বলেছে যে একটি তড়িৎ দ্বিমেরু চার্জ দুটির পরিমাণ কত হবে, ঠিক আছে? তো এটা মনে রাখবা, দ্বিমেরুর ক্ষেত্রে যেটা হবে যে সমান মানের চার্জ কিন্তু পরস্পর বিপরীতধর্মী, সমান মানের চার্জ কিন্তু পরস্পর বিপরীতধর্মী, এটা অ্যান্সার হবে, সমান মানের চার্জ কিন্তু পরস্পর বিপরীতধর্মী। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো এরপরে যে কোশ্চেন, ধরো এখানে 54 নম্বর কোশ্চেনটার কি হবে জিনিসটা। তো এখানে তলমাত্রিক ঘনত্ব দিয়েছে, কিন্তু আধান ঘনত্ব যেটা কুলম্ব পার মিটার স্কয়ার, তার আমরা একক পড়ছিলাম ইপসাইলন, এবং এখানে দিয়েছে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর ভ্যালু দিয়েছে। তাহলে তাড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছে, তাড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছে। তো তাড়িৎ প্রাবল্য ইজ ইকুয়াল টু, আমরা কি জানি জিনিসটা, এই যে তলমাত্রিক ঘনত্বের সাথে ইপসাইলন, মানে উপরে হচ্ছে মানে তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, ডিভাইডেড বাই আমরা মনে রাখতে পারি ইপসাইলন। আর ইপসাইলন ইজ ইকুয়াল টু কি হবে বলতো, যে তলমাত্রিক ঘনত্ব ইপসাইলন ইজ ইকুয়াল টু আবার ইপসাইলন নট কে, ইপসাইলন নট কে। তাহলে ইপসাইলন নট কে হলে তুমি খেয়াল করে দেখো এরপরে মানটা কি হবে, তাহলে এখানে এর মান তো দিয়ে দিছে 8.854 ইন্টু 10⁻⁻12 মান দিয়ে দিছে। এই থেকে ইপসাইলন নটের মান তো আমরা জানি, এটাও কি সেম, কিন্তু 8.854 ইন্টু 10⁻⁻12 এটার মানও জানি। আর কে এর ভ্যালুটা কত দিয়েছে বলো তো, 5। তাহলে বুঝো জিনিসটা, এটা বড় কোশ্চেন বড়, কিন্তু জিনিসটা এটা জাস্ট কাটাকাটি করা যাবে এরকম। তাহলে থাকলো শুধু 1/5, তাহলে 1/5 মানে কত, তাহলে জিনিসটা হচ্ছে খেয়াল করে দেয় 100 ভাগের, মানে আমরা বলি না 5, 20, 100 এভাবে 0.20, মানে আমরা সবসময় ম্যাথ করার সময় এখানে দেখবো সাথে সাথে। তাহলে 0.2 অ্যান্সার হবে 1/5, ঠিক আছে, 0.2 হবে অ্যান্সার, তাই না? নিউটন পার কুলম্ব, 0.2 নিউটন পার কুলম্ব। এখানে একটা কোশ্চেন দেওয়া 48 নম্বরে বলছে একটি ডাইপোলের জন্য তড়িৎ প্রাবল্য কি রূপে পরিবর্তিত হয়। এই ডাইপোলের ক্ষেত্রে সূত্রটা জানো তোমরা, যে ডাইপোলের ক্ষেত্রে সূত্রটা কিন্তু হচ্ছে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে যে সেই 1/4 পাই ইপসাইলন নট তো আছে, সাথে হচ্ছে তোমার এখানে কিন্তু পি, মানে এখানে P/r³ বলে একটা সূত্র আছে। তো এই যে আর এর সাথে তুমি দেখো ইপসাইলন নটের সমীকরণটা কি, তাহলে এখানে যে ঘনফলের যে ব্যস্তানুপাতিক দেখতেছো না, এই জন্য অ্যান্সার এটা হবে। ইজিলি বুঝতে পারছি আমরা, বোঝা গেল কথাটা? তাহলে এই সমাধান কিন্তু এটা গেল এখান থেকে। এই অধ্যায়ের মধ্যে এই অংশগুলো কিছুটা একটু ঘোলা পাকা পাকা, তাই না জিনিসটা? এবার দেখো এখানে 49 নম্বর কি বলছে, দেখো আধান ও বিভবের গুণফলের একক কি। তাহলে আধান তো কি কিউব, আর এখানে কি এটা ভি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিনিসটা কি হবে, জিনিসটা যে বিভব ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউব, ডাব্লিউ কিসের একক, কাজের একক, সো কি হবে জিনিসটা জুল, তাই না? এইখানে খেয়াল করে দেখো একটি চার্জিত সমতল, আমরা 55 নম্বর দেখি এরপরে, একটি চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান কত, তড়িৎ প্রাবল্যের মান কত চাইছে। তো এটার ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, একটি চার্জের ক্ষেত্রে একটি চার্জের ক্ষেত্রে মানটা কত হবে, তলমাত্রিক ঘনত্বের সাথে কিন্তু ইপসাইলন 2 ইপসাইলন, কিন্তু এখানে দেখা যায় একটি জায়গায় যদি দিত দুটি সমান্তরাল চার্জ তল, এখানে যদি দুইটি মানে সমান্তরাল বা যদি তল দিত আর কি, বুঝতে পারছো, দুইটি চার্জিত তল দিত যদি, তাহলে মান হইতো কিন্তু এইটা 2 থাকতো না। এটা খুব ভালোভাবে জিনিসটা মনে রাখো, একটা থাকলে তাহলে এখানে মানে সূত্র, হ্যাঁ এটা প্রমাণ আছে তোমাদের বইতে জানো। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমরা জানতে হবে যদি একটির ক্ষেত্রে থাকলে কি হবে আর দুইটির ক্ষেত্রে থাকলে কি হবে, বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত 55 পর্যন্ত কতদূর কি বোঝা গেল? এখন তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই অংশগুলো আমরা জেনে ফেললাম, এর পরের অংশগুলোতে চলে যাই দ্রুত। এখানে খেয়াল করে দেখো, এখানে 56 নম্বরে যে কোশ্চেনটা বলছে দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে এবং যে হচ্ছে চার্জ দুটির মান হলো কমিয়ে অর্ধেক করা হয়েছে, দুটো অর্ধেক করতে বলা হয়েছে। কিন্তু তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা তো জানি সেই 9 × 10⁻9 তো জানলাম,
আর এখানে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন এই মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে, তাহলে এটা যদি হাফ গুণ হয় তাহলে এফ এর ক্ষেত্রে মান কি হবে? 4 গুণ বাড়বে না? এটা 4 গুণ বাড়লো ঠিক আছে, কিন্তু চার্জ দুটির মানও অর্ধেক অর্ধেক করা হচ্ছে, তাহলে এর মানও যদি অর্ধেক অর্ধেক করা হয় দুটো মিলে আসলে 1/4 গুণ হবে বিষয়টা। তো অলরেডি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করার ফলে ওখানে অলরেডি 4 গুণ হয়েছিল, আর এদিক থেকে চার্জ দুটির মান দুইটার মানই কমায় অর্ধেক করার জন্য আবার 1/4 গুণ হলো, তো দুটো মিলে আসলে কেটে ফেলে কি হয়ে যায়? একই থাকবে, অপরিবর্তিত থাকবে, তাই না? অপরিবর্তিত থাকবে মানটা। 57 নম্বর ক্ষেত্রে দেখো, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান দেওয়া আছে আর 1 মিটার দূরত্বের হিসাব করতে বলেছে। তো 2 মিটার দূরত্বে থেকে নেক্সট হলো 1 মিটার দূরত্বের কথা বলেছে, তাহলে কি মানটা অর্ধেক করা হলো না? তাহলে ইর সাথে সম্পর্ক কি ছিল? মানে মানটা কিন্তু দ্বিগুণ কমানো হলো, আমি যেটা বলতে চাচ্ছি এর সাথে সম্পর্ক হচ্ছে আর স্কোয়ারের সম্পর্ক ছিল। সো এই ক্ষেত্রে কি হবে? দ্বিগুণ যেহেতু কমানো হয়েছে তাহলে 4 গুণ বাড়বে, তাহলে 4 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি। দেন হচ্ছে এই পাশে কোশ্চেন আছে, খেয়াল করে দেখো যে ইলেকট্রোলাইট ধারক। তো এখানে ইলেকট্রোলাইট ধারকের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম পাতের মধ্যে কোনটা থাকে বলতো? বোরেট দ্রবণ থাকে, এটা মুখস্থ পড়া। কারণ আমরা জানি যে কাগজ ধারকে মোমযুক্ত কাগজ, ঠিক আছে, অভ্র ধারকে এখানে অভ্র, তাহলে অ্যামোনিয়াম বোরেট দ্রবণ ছিল কিন্তু তোমাদের বইতে, অ্যামোনিয়াম বোরেট, এই জন্য বোরেট দ্রবণটা অ্যান্সার হবে এক্ষেত্রে, তাই না? এরপরে খেয়াল করে দেখো, এটা তো মানে এটা তো সহজ কথায়, এটা 63 নম্বরে যদি যায় বিষয়টা, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি অণুতে বলছে একটি তড়িৎ দ্বিমেরু পরিণত হয় তাকে কি বলে? এটা হলো ডাইইলেকট্রিক ধ্রুবকের সংজ্ঞা, সেটা আমাদের বিশেষ কিছু পড়ার নাই। এরপরে অংশটুকুতে যাই, দেখো এইখানে কি বলছে জিনিসটা, তাহলে এখানে বলছে একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করলে বিভব পার্থক্য ভি হয়। বলছে সন্ধিৎস শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্যের কি চেঞ্জ করতে হবে? তো আমরা জানি না, সূত্র পড়ছি না, ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে ভির সাথে ইউ এর সম্পর্ক কি? তাহলে রুটের সম্পর্ক, তাহলে এটা দ্বিগুণ করতে চাচ্ছি, তাহলে √2v অ্যান্সার হবে। ইজি কথা, বোঝা গেল কথাটা? এখন 64 নম্বর কোশ্চেনটাতে দেখো বহুত কিছু তথ্য দিয়েছে এখানে, যে 0.50 মানে 0.5 ব্যাসার্ধের একটা গোলককে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। এখানে বলতে যাচ্ছে গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত, গোলকের কেন্দ্রে। তা কেন্দ্রের কথা বলেছে না, এই জন্য মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কেন্দ্রের কথা বললেই মান কি হয়ে যাবে? শূন্য, তাই তো? তো এরপর চলে আসি আমরা এখানে, খেয়াল করে দেখো যে 60, দেখো বৈদ্যুতিক পাখায় একটা ক্যাপাসিটার সমমানের আর একটা ক্যাপাসিটার বসানো হয়েছে, কি বলতো? সমান্তরালে বসানো হয়েছে। তো ক্যাপাসিটার মানে ধারক যদি সমান্তরালে বসানো হয়, দেখো এটা কি বেড়ে যায় না? এখানে তো সমান্তরাল মানে কি যোগ করার বিষয়, তাই না? এটা তাহলে যোগ করার বিষয় হবে। দেন বলছে, তাহলে এখানে খেয়াল করে দেখো একটি মেঘে কি পরিমাণ চার্জ আছে তা পরিমাপ করা যায় কোন সূত্রের সাহায্যে? গাউসের সূত্রের সাহায্যে। গাউসের সূত্রের সাহায্যে এই মানগুলো আমাদের জানবো এগুলার ক্ষেত্রে। তারপরে আমাদের এইগুলা, এই যে ছবিওয়ালা কোশ্চেন, এগুলো আমরা করব না। আচ্ছা, এইখানে একটা কথা বলেছে 70 নম্বর কোশ্চেনটা, খেয়াল করে দেখো যে ধনাত্মক চার্জে চার্জিত একটা ধাতব গোলক, ধনাত্মক চার্জে চার্জিত, এখন একটা অচার্জিত বস্তু নিয়ে আসা হয়েছে, মানে এটা হলো প্লাস চার্জে চার্জিত, আর একটা চার্জিত বস্তু নিয়ে আসা হয়েছে ওর কাছে। তাহলে ওখানে কি হবে বলতো? এ সংস্পর্শে এসে এও চার্জিত হয়ে যাবে, মানে উভয়ে তখন ধনাত্মক চার্জে চার্জিত হবে। এই কারণটা কি, এর কোনো চার্জ ছিল না, এবং এইটা উভয়ে যখন চার্জিত হয়ে যাবে তখন উভয়গুলো কি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। বিষয়টা হলো এইটা অ্যান্সার হবে, জন্য বুঝতে পারছো কথাটা? তাহলে জিনিসটা আমরা এখানে খেয়াল করে দেখি যে এখানে কিন্তু প্রাবল্যের ভ্যালু দিয়েছে ই, ঠিক আছে, তারপর দিয়েছে দূরত্ব, আর এখান থেকে হচ্ছে বিভব পার্থক্য বের করতে বলছে। তাহলে তোমাদের ক্ষেত্রে যেটা শেখাইছিলাম জিনিসটা মনে আছে, যে তাহলে জিনিসটা ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি, মান বের করে ফেলবো। সহজ কথা, এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা মিটারে বানাই ফেলবো, মিটার 100 দিয়ে ভাগ দিয়ে ফেলবো। বুঝতে পারছো কথাটা? তাহলে এইখানকার বিষয়গুলো আছে, এই ম্যাথ আমরা এইগুলোর থেকে করব না। এই যে উদ্দীপকওয়ালা কোশ্চেন, এগুলো আমাদের দরকার নাই, উদ্দীপকওয়ালা কোশ্চেন আমাদের দরকার নাই। বুঝতে পারছো কথাটা? এটা পড়তে হবে না। এই যে সূত্র, এটা আমরা ফার্স্টের দিক থেকে দেখাচ্ছিলাম 81 নম্বর, যেটা এটা কি গাউসের সূত্র, গাউসের সূত্রের রূপ ওটা।
গাউসের সূত্রের রূপ। চলে আসো এখানে উদ্দীপক, এটা আমরা যাব না এখানে। আচ্ছা, এইখানে যেটা বলতে চাচ্ছে এগুলো সব উদ্দীপক। এখানে খেয়াল করে দেখো, এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে মেন কথা, এই যে ধরো এখানে তড়িৎ বিভবের, আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখো, চলো দেখি। তড়িৎ বিভবের মাত্রা। তো তড়িৎ বিভব তোমরা করছো না, তড়িৎ বিভবের ক্ষেত্রে করছো কি জুল পার কুলম, জুল পার কুলম। তাহলে জুল ক্ষেত্রে কি হবে বলতো, এখানে আমরা জিনিসটা এটা তো জানতাম এটা, তাহলে মানে আমরা যে জানছি কি W = V কিউব এটা, তো এইটার কিউব ক্ষেত্রে আমরা আবার জানি না W = IT VIT, বুঝতে পারছো কথাটা? তাহলে এখানে বিভব V = কি হবে বলো তো W/IT, W/IT। তা W তো হচ্ছে কি কাজের একক, তাহলে কাজের একক যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার করতে হবে কি বলতো, সেটা জানো কিনা, mL² T⁻²। আর এখানে দেখো বিদ্যুৎ প্রবাহের একক, তাহলে সেই অ্যাম্পিয়ার চলে আসলো, ঠিক আছে। আর তাপমাত্রা এইখানে হচ্ছে সময়ের ক্ষেত্রে আবার টি চলে আসলো। তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল, তাহলে দেখো mL² T⁻³ এটা পার অ্যাম্পিয়ার, তাই না? এই অংশগুলো আমাদের করতে হবে বারবার। মোটামুটি আমরা মেন অংশগুলো করে যাচ্ছি, কারণ এত বড় বড় ম্যাথ এগুলো তোমাদের পরীক্ষার সময় করতে হবে না, যেগুলো বুয়েট বা বুয়েট চুয়েট কুয়েট এগুলো লেখা আছে এগুলো করতে হবে না, বুঝতে পারছো? মানে তোমার কোয়েশ্চেন চুজই করে হচ্ছে ছোট 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 যে ম্যাথগুলো সেগুলো। তো দেখো এইটা থেকে আমরা টোটাল হলো এই অংশটা জেনে ফেললাম, স্থিতরিতের মোটামুটি যে মেইন সূত্রগুলো আমরা যেগুলো জেনে ফেললাম ওই সূত্রগুলো দিয়েই কিন্তু ম্যাথ আসছে। হ্যাঁ, একটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে আসছে, হ্যাঁ, তারপর ওদিক থেকে তোমার হচ্ছে ধারকের ক্ষেত্রে আসছে বারবারই, কিন্তু ওইগুলো থেকে ম্যাথ আসতেছে, তাই না? তাহলে এর পরের অংশগুলোতে যাই আমরা, দেখো এরপরে হচ্ছে চলতড়িৎ। চলতড়িতের ভিতরে ফার্স্টের যে কোশ্চেন আসছে খেয়াল করে দেখো, প্রথমটা তো চিত্র, ওটা আমাদের করব না, বইতে কেটে দিব। দেন হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতার ক্ষেত্রে সূত্র জানি না আমরা, যে কি জানি, তাহলে ওইখানে তাপের যান্ত্রিক সমতা জিনিসটা হলো কি জুলের তাপীয় সূত্র থেকে আসছে, তাই না? তাহলে J = কি W/H আমরা বলি যেটা, তাহলে জিনিসটা হচ্ছে এটা তো অলরেডি জুল, আর তাপের একক কি ক্যালোরি, তাহলে জুল পার ক্যালোরি এরকম ভাবে বলি, জুল পার ক্যালোরি। আর এরপরে যেটা আসলে জুল পার ক্যালোরি গেল, আমরা এটা পড়ছি। দেন হচ্ছে এখানে দেখো আর ওহম রোধ, এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন তাপ। তাপের ক্ষেত্রে সূত্র কি ছিল, জুলের তাপীয় সূত্রটা কি ছিল বলতো, মনে আছে? H = I²RT। তো এগুলা থেকে আমাদের বের হবে যেটা, এটা তো আমরা জুল এককে বের করছি। তো তোমাদের মনে আছে কিনা বলো তো, 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি, বা উল্টাটা বেশি জানো তোমরা, বলো তো 1 ক্যালোরি সমান কত জুল? দুইটাই জানবো আমরা, মানে ওই ভাগ করে দিলে যে মানটা হয় এটা তো আমাদের দুইটাই জানতে হবে। বলো তাহলে এখানে মান বলো, 1 ক্যালোরি সমান কত জুল হবে? তাহলে 1 ক্যালোরি সমান কত জুল, বলো বলো বলো, 1 ক্যালোরি সমান কত জুল? আর তাহলে জানি আমরা 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। আর তাহলে এটাকে যদি আমি ভাগ দিই, মানে 1/4.2 যদি ভাগ দিই, জিনিসটা চলে আসে 0.24, তাই তো? এবং সেটার জন্যই এইটা হলো অ্যান্সার, ঠিক আছে, 0.24 I²RT। এবং তারপরে যেটা আছে যে এই যে 5টা বট, তো 5টা বট যে ইউনিট, এটা বলছে কত কিলোওয়াট আওয়ার। তো আমরা যেটা জানতে হবে 1 BOT বোর্ড অফ ইউনিট, 1 BOT সমান যে মেইনলি হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 BOT সমান 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 5টা আছে, তাহলে অবশ্যই 5ই অ্যান্সার হবে। তাহলে এইগুলো ছোট ছোট জিনিসগুলো তোমাকে কিন্তু মাস্ট জানতে হবে। এবং তড়িৎচালক শক্তি আছে, তোমার শক্তি দেখলেই তো জুল মারতে মন চাবে, কিন্তু তড়িৎচালক শক্তি তো শক্তি না রে, ওটা তো বিভব পার্থক্যের বিষয়। সো অবশ্যই ভোল্ট হবে অ্যান্সার, ঠিক আছে, ভোল্ট হবে, তাই না? তাহলে এই অ্যান্সারগুলো পারা যাবে, এগুলো কিন্তু আমরা জানি মোটামুটি। এগুলোর ক্ষেত্রে বলো তো এই 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, এ কিন্তু তুমি 2টা অধ্যায় পড়ছো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়ছো আর এইখানে পড়ছো যে 1 কিলোওয়াট আওয়ার আমরা বললাম। তাহলে 1 কিলোওয়াট
আওয়ার সমান সমান কত জুল, দেখে বলে ফেলি এখানে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান, তোমরা পড়ছো হচ্ছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, তো এটা কিন্তু বারবারই তোমরা পড়ছো যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান এই যে 3.6 ইন্টু 10⁶ জুল, এইভাবে পড়ছো 3.6 ইন্টু 10⁶ জুল এইভাবে পড়ছো, কিন্তু এটাকে একটু সাজিয়ে লিখছে জিনিসটা, ঠিক আছে, এখানে 5 বসিয়েছে এইটা, তাই না, তো এইটা ভাবে যে আমাদের চেঞ্জটা করছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে দরকারি তোমার এইগুলো, ফিজিক্সের ক্ষেত্রে দরকারি এইটা, তাই না। হ্যাঁ, আফসানা খাতুন আমাদের সাথে জয়েন হয়েছে, তাসলিমা খাতুন আছে, তাহলে এটা অ্যান্সার। তোমরা আরো বাকিগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে পরবর্তীতে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে কোনটা কি হয়, দেখি পরবর্তীতে কি কোশ্চেন আসে। খেয়াল করে দেখো, কোষে তড়িৎচালক বল পরিমাপ করা যন্ত্রের নাম কি? তাহলে আমরা কয়েকটা যন্ত্র কিন্তু এদের শিখতে হয়, তাই না। তো বলো তো, এই যে কোষের তড়িৎচালক বল বা এটা তুলনা করা যায় কোন যন্ত্রের সাহায্যে? সবাই অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে? নিজে নিজেই আমার বলার আর আগের থেকে তোমরা অ্যান্সার দেওয়া শুরু করো যে কোনটা হবে, যে দাগ নাম্বার দিবা, সবাই দাগ নাম্বার দিবা এবং তার নাম লিখবা যে কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে দাগ নাম্বার দিবা এবং কোনটা অ্যান্সার হবে সেটা লিখে ফেলবা। বুঝতে পারছো কথাটা? তাহলে তড়িৎচালক বলের ক্ষেত্রে মান কি হবে? আমরা জানি তড়িৎচালক বলের তুলনা দেওয়া হয়েছিল পটেনশিওমিটার দিয়ে, আর অ্যামিটার দিয়ে কি করি আমরা? বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করি, ঠিক আছে। কোনো বস্তুর আপেক্ষিক রোধ বললে, আপেক্ষিক রোধের মান নির্ণয় করতে গেলে তখন কিন্তু মিটার ব্রিজ লাগে, কিন্তু যদি বলে অজানা রোধ, আপেক্ষিক রোধ বললে হলো মিটার ব্রিজ, তাই না। তাহলে বলো তো তোমাদের মনে আছে কি না, অজানা রোধের জন্য কি দরকার? সবাই কমেন্ট করো, অজানা রোধের জন্য কোনটা দরকার, অজানা রোধের জন্য কোনটা দরকার। আর গ্যালভানোমিটার আমরা কি কাজে জানি? বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি প্রমাণ করার জন্য দরকার হচ্ছে গ্যালভানোমিটার, বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি। তাহলে বললাম তড়িৎচালক বলের তুলনা, এটার জন্য পটেনশিওমিটার। এবং তড়িৎচালক বলটা তুলনার ক্ষেত্রে ওখানে আমরা জিনিসটা এমনভাবে বলি, পটেনশিওমিটার দিয়ে কিন্তু অনেক কিছু পরিমাপ করা যায়, তো সেগুলাকে ব্রড অক্ষরে আমরা এরকম বলি যে RIVER, রিভার নির্ণয় করা যায়, পটেনশিওমিটার দিয়ে রিভার নির্ণয় করা যায়, এরকম একটা কথা বলি আমরা, RIVER, পটেনশিওমিটার দিয়ে রিভার নির্ণয় করা যায়। সবাই কমেন্টে লিখো পটেনশিওমিটার দিয়ে রিভার নির্ণয় করা যায়, ঠিক আছে। রিভার কথাটা লেখো, এর মানেটা হচ্ছে, তাহলে নর্মালি এটা কিন্তু নর্মালি আমরা যখন দিব তড়িৎচালক বলের তুলনা, সেটা অবশ্যই পটেনশিওমিটার দিব, কিন্তু যখন কোশ্চেন আসবে পটেনশিওমিটার দিয়ে কোনটি পরিমাপ করা যায় না, তখন এই কথাটা মাথায় রাখতে হবে, পটেনশিওমিটার দিয়ে রিভার নির্ণয় করা যায়। রিভার মানে আর্তে রোধ, ঠিক আছে, এই বাহ্যিক রোধ যেটা, এতে প্রবাহ, ভিতরে তো অবশ্যই যে ভোল্ট বা আমরা বিভব পার্থক্যের বা বিভব বৈষম্য কথাটা লেখা থাকতে পারে, অনেক সময় বিভব পার্থক্যের জায়গায় বিভব বৈষম্য কথা লেখা থাকতে পারে। আর ইতে হচ্ছে এই যে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল যেটা বলি না কেন, আর দিয়ে অভ্যন্তরীণ রোধ। তাহলে এত কিছু কিন্তু পরিমাপ করা যাচ্ছে এই যে পটেনশিওমিটার দিয়ে। তাহলে এই কোশ্চেনটা যখন আসবে সেটা হচ্ছে এই যখন বলবে যে পটেনশিওমিটার দিয়ে কি নির্ণয় করা যায় না, তো সেটার ক্ষেত্রে এটা আসবে। তার আমরা বললাম আর দিয়ে রিভার নির্ণয় করা যায়, মনে থাকবে কথাটা। তাহলে এটা গেল। এরপরে দেখো চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে। দেখো এখানে বলতে চাচ্ছে 1200 ওয়াট একটা ইস্ত্রি 30 মিনিট কাজ করলে তড়িৎ শক্তি কি হবে। তাহলে এখানে জিনিসটা, তাহলে এখানে কি কি দিয়েছে আমরা সাথে সাথে ছোট ছোট করে নোট করে ফেলবো, জিনিসটা কি দিয়েছে তাহলে তোমাদের হিসাব করতে হেল্প হবে, এবং সাথে সাথে কোন সূত্র আমরা বসালে জিনিসটা দ্রুত হবে সেটা আমরা ঠিক করতে পারবো। তো W=PET পড়ছি না, W=PET, তাই না। তাহলে এখানে 1200 কিন্তু অলরেডি আছে 1200, এবং এখানে 30 মিনিট বলেছে, 30 মিনিট বলেছে। তাহলে 30 মিনিট তো আমরা এখানে আমাদের সব একক কি দেয়া আছে তাই আমরা আগে দেখবো একক কি দেয়া আছে, আওয়ারে দেয়া আছে। তাহলে কি 30 মিনিট বসালে হবে? এই 30 মিনিট বসালে কিন্তু এখানে হবে না। তো এই 30 মিনিটের জায়গায় আমরা কি বসাবো এখানে তখন, মানে এটা আওয়ারে আসছে ঘন্টায়, যেন আমরা সরাসরি এক চান্সে যদি আমরা এখানে 0.5 মানে 30 মিনিট কি 30 মানে অর্ধেক, তাই না। তাহলে জিনিসটা হলো 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 30 মিনিটে 0.5 আওয়ার চলে আসলো। তাহলে এইটা যদি আমরা গুণ দিই জিনিসটা দেখো 600 ওয়াট আওয়ার আসতেছে। আমরা যখনই হিসাব করব সাথে সাথে এদিকে নজর দিতে থাকবো, কারণ সব হিসাব করে যে এইটা নজর দিব বিষয়টা এমন না, মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এমন, এটা এদিক দেখতে থাকবা এদিকে দেখতে থাকবা। তো 600 ওয়াট আওয়ার যেহেতু বলে দিয়েছে তাহলে নিশ্চিত এখানে কিলো ওয়াট আওয়ার আছে, এটা যদি আমরা এখনো 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে মানটা নিশ্চিত প্রথমেই বুঝে নিব যে এই দুটো হবে না, বুঝতে পারছো। তাহলে যেহেতু 600 ওয়াট আওয়ার আছে এটাও হবে না, হবে হলো প্রথম 1000 দিয়ে ভাগ দিলে, বুঝতে পারছো কথাটা। কোনটি বলেছে
ভোল্টের সমতুল্য। ঠিক আছে, কোনটা হচ্ছে ভোল্টের সমতুল্য। তাহলে ওই যে আমরা কিছুক্ষণ আগে করলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি মানে নর্মালি আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, এই সূত্রটা আমরা জানি। তো কিউ ইজ ইকুয়াল টু আবার একটা সূত্র আছে কি আই আর টি, তার জন্য আসলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি। তো এখানে ভি ইজ ইকুয়াল টু তাহলে কি চলে আসবে ডাব্লিউ বাই আই টি, ডাব্লিউ বাই আই টি। তাহলে ডাব্লিউ রাখো হলো জুল, জুলটা এখানে বসায় ফেললাম, আর অ্যাম্পিয়ার তো বসালাম, আর সেকেন্ড, দুটো মান বসাইলে আমাদের কিন্তু মান হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে এইটুকু আশা করি বোঝা যাবে। 11 নম্বরটা অলরেডি আমরা স্থির তড়িতে করে আসছি, বলো তো এর অ্যান্সার কি হবে? 11 নম্বর অলরেডি স্থির তড়িতে করে আসছো, এর অ্যান্সার কি হবে বলো? তোমরা এটা পারো কিন্তু। 11 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো? যে 8 মিলিকুলম চার্জ আর 12 ভোল্ট। সূত্রটা কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার দ্রুত তোমাদের দেখে মনে পড়ে কিনা বলো তো, এটা কমেন্ট করো যে অ্যান্সার কি হবে দ্রুত। তাহলে অ্যান্সার হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি যদি হয়, এখানে তো দেখো কিউবের মান, এখানে তো ভোল্ট তো 12 আছে এখানে, আর কি হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 10⁻³ 8 12 96। আমরা বলেছি কোশ্চেন যখন এদিক থেকে করব তখন সাথে সাথে দেখতে থাকবে এদিকে। দেখো 8 12 96, 96 কি অ্যান্সার হবে? এখনো তো 10⁻³ আছে, তাহলে অবশ্যই এটা হবে, মানে 48 হবে না ফার্স্টের থেকে আমরা বুঝতে পারতেছি। এভাবে আমাদের কিন্তু হিসাব করতে হবে সব কিছু। ঠিক আছে, এখানে দেখো গ্যালভানোমিটারের ক্ষেত্রে এই যে শান্ট ধ্রুবক বা শান্টের যে গুণক ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পড়তে হয় জি প্লাস এস বাই এস, জি প্লাস এস বাই এস। ঠিক আছে, শান্টকে সরাসরি ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখো। অ্যামিটার গ্যালভানোমিটার এখানে আমরা সরাসরি ব্যবহার করি, যে অ্যামিটার গ্যালভানোমিটারের মধ্যে যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ যে ওগুলোকে নষ্ট না করে, এজন্যে মনে করো আমরা এর সমান্তরালে এই শান্টটা ব্যবহার করি, তাই না? তাহলে এইগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখো এরপরে, তাহলে রোধ পরিমাপের যন্ত্র, এরপরে কোশ্চেনটা দিয়েছে রোধ পরিমাপের যন্ত্র। তো রোধ পরিমাপের যন্ত্র কিন্তু তোমাকে আমি প্রথমেই বলে দিয়েছি যে এগুলো আমরা কিন্তু পড়ে ফেলছি। কি মিটার ব্রিজ বলেছিলাম না, কি আপেক্ষিক রোধ, তাই না? তারপর পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স বললে অজানা রোধ, তাই না? আর পটেনশিওমিটার বলেছিলাম তড়িৎ চালক বলের তুলনা। তাহলে এই তিনটা আমরা জাস্ট একটু জেনে রাখলাম রিভিশন দেওয়ার জন্য। এরপরে খেয়াল করে দেখো, এইটা তোমাকে পড়তে হবে যে দুটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সূত্র। এই যে কথাটা দেয়া আছে, আমরা দেখব কয়টা কোষ, আমরা দেখব কোন সমবায়, শ্রেণী সমবায় দিয়েছে, তাই না? তাহলে কোষের সমবায়ের যে সূত্রগুলো ছিল মনে আছে তোমাদের? যে শ্রেণী সমবায় দিলে আমাদের সমবায়ের ক্ষেত্রে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে বলতো? এন ই ডিভাইডেড বাই এই যে বহিবর্তনীয় রোধের সাথে এন গুণ হবে নাকি অভ্যন্তরীণ রোধের সাথে এন গুণ হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অভ্যন্তরীণ রোধের সাথে এন গুণ হবে, অভ্যন্তরীণ রোধের সাথে এন গুণ হবে। আর এটাতে যদি জাস্ট সমান্তরাল দিয়ে দিত তাহলে আমরা এখানে মানে সূত্রটা জাস্ট এখানে কি দিতাম, এইখানে এন গুণ দিতাম, বড় হাতের আর এর সাথে এন গুণ দিতাম। তা যেহেতু এখানে শ্রেণী সমবায়ের কথা বলছে, তাহলে এন এন হলো এখানে যুক্ত হবে, এবং এখানে কয়টা কোষ বলেছে? 2টা, তাহলে এন এর মান এখানে কত? 2, তাহলে বোঝা যাচ্ছে মানটা বসাইলে হয়ে যাবে। বুঝতে পারছো না কথাটা? তাহলে সিম্পল কথা ছিল, কিন্তু এটা আমাদের জানতে হবে। খেয়াল করে দেখো 24 নম্বরে আমরা দ্রুত একটু খেয়াল করে দেখি। এখানে নিচের কোনটির বলতেছে উষ্ণতা সহগ হচ্ছে ঋণাত্মক, মানে উষ্ণতা সহগ ঋণাত্মক মানে কি জিনিসটা খেয়াল করে দেখো। আমরা যে বিদ্যুৎ পরিবাহী যেগুলো তার আছে, কপার তার, মনে করো তামার তার যেগুলো আছে, ওগুলোকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে হবে কি যে ওগুলোর বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা মনে করো আস্তে আস্তে কমতে থাকবে। কারণটা কি? ওদের ক্ষেত্রে তাপ দিলে রোধটা বাড়ে, রোধের পরিমাণ বাড়ে। রোধ মানে কি? বাধা। তাহলে তামার তার বা যেগুলো মানে আমরা যেগুলো প্রবাহী হিসেবে ব্যবহার করি সেগুলো রোধের পরিমাণটা বাড়ে। এই জন্য ওদের ক্ষেত্রে যেগুলো পরিবাহী, তো পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা কিন্তু ধনাত্মক, কিন্তু অর্ধপরিবাহী বা অপরিবাহী দুইটার ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হবে? ঋণাত্মক। অর্ধপরিবাহী এবং তাহলে অপরিবাহী এগুলোর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক। তাহলে এইগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখি মানগুলা, এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি দেওয়া আছে? তামা পিতল এগুলো পরিবাহী। তাহলে এই যে সিলিকন দেওয়া আছে দেখো অর্ধপরিবাহী, তাহলে এর মান হচ্ছে কি হবে? তাহলে এর রোধের উষ্ণতা গুণাঙ্ক এটার ক্ষেত্রে ঋণাত্মক হবে। খেয়াল করে দেখো 220 ভোল্ট এবং 40। আমরা ম্যাথ দেখলে ভয় পাই, কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই সহজে করা যায়। সূত্রটাও একদম সহজ, P = VI। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে I = তাহলে P/V। তো P/V এখানে কিন্তু সহজে করা যাচ্ছে যে 220 / 44, তাই না? তাহলে এখানে তুমি যদি এখানে মনে করো জাস্ট মনে করো এখানে
তোমার আমরা যদি হিসাব করে ফেলি এখান থেকে, যে এখান থেকে যদি মানে মানটা ইজিলি তাহলে করা যাচ্ছে, এখানে তো তুমি ইজিলি কাটাকাটি করতে পারবা যে 22 2 44, বুঝতে পারছো? আর ওখানে তুমি মনে করো হচ্ছে আলাদা করে রাখলা, শুধু 22 লিখলা এখানে, তাহলে 10 উপরে থাকলো, 10 বাই জিনিসটা 2 থাকলো, বোঝা গেল কথাটা? তাহলে ইজি কিন্তু করা যাবে বিষয়টা, তো ইজিটা তুমি পারবা। তাহলে এই কোশ্চেনগুলো তোমাকে পারতে হবে অবশ্যই। আমাদের এরকম উদ্দীপকওয়ালা কোশ্চেন এগুলো আমরা করব না, মেন জিনিসগুলো আমরা করে ফেলি। তারপরে এখানে খেয়াল করে দেখো 29 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে বলো তো? বলতেছে একটা নির্দিষ্ট পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, উৎপন্ন তাপের পরিমাণ, ঠিক আছে, প্রবাহিত তড়িতের, তাহলে আমরা যেটা জানি সূত্রটা মনে আছে, H = I² RT। তাহলে I² এর সাথে সম্পর্ক কি? বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক বর্গের সমানুপাতিক, তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে এইগুলো আমাদের করে ফেললাম মোটামুটি। নষ্ট ভোল্টের ক্ষেত্রে সূত্র মনে আছে না তোমাদের? যে ঠিক আছে, যে তড়িৎচালক বলকের সাথে বিভব পার্থক্য এত, এটা কিন্তু পড়তে হবে, ওটাও গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা। মিটার ব্রিজ কোন ভিত্তিতে কাজ করে? মিটার ব্রিজ আমরা জানি হুইটস্টোন ব্রিজ নীতি, মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ নীতির উপর কাজ করে, ঠিক আছে? তাহলে চলে আসি, তোমাদের কি পারবা? এখানে তো আছে, তোমরা বলো তো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো। এখানে আছে কিরশফের সূত্র, তো বলো তো এই যে কিরশফের সূত্র কয়টা ছিল? অ্যান্সার দাও, কিরশফের সূত্র কয়টা? কিরশফের সূত্র কয়টা? অ্যান্সার দাও। নেন হচ্ছে আমরা দিক থেকে আসি, এখানে একটা কোশ্চেন দিয়েছে যে 3 ওহম রোধের একটা তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হয়েছে, মানে টোটাল তারটা হলো 3 ওহম, বুঝতে পারছো? এটাকে এখন বানিয়ে আমরা সমবাহু আকারে, মানে এরকম 3টা খণ্ডে ভাগ করছি, তারপরে তারা সমবাহু বানিয়েছি। তাহলে প্রত্যেকটাই কিন্তু এখন 1 ওহম 1 ওহম 1 ওহম হিসেবে কাজ করবে। এবং আমরা হিসাব করার ক্ষেত্রে তাহলে এই দুটোরে আমরা শ্রেণীতে মনে রাখবো, আর এই দুটার সাথে এইটা হলো কি হবে? সমান্তরাল। তাহলে এই দুটো হলো শ্রেণীতে, আর এইটা হবে তার সাথে সমান্তরাল। সেভাবে করে দিয়েই কিন্তু আমাদের এখানে মানে রোধের ভ্যালুটা বের করতে হবে, বুঝতে পারছো কথাটা? জাস্ট বললাম, এটা কিন্তু জেনে রাখতে পারো যে সমবাহুর কথা বলেছে না, তাহলে এই দুইটার ক্ষেত্রে জিনিসটা হবে, মানে আমার টোটালটা হলো 3 ওহম, এই জন্য 3টা ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে? তাহলে এই কথাটা আমাদের একটু মনে রাখবা। তারপরে বাকিটা তোমরা কিন্তু নর্মাল সূত্র জানি যে আমরা যদি ধারকের ক্ষেত্রে করি তাহলে সির সাথে সমীকরণটা কি ছিল? যে সিপি, এটার ক্ষেত্রে ছিল সেই C1 + C2, আর সমান্তরালের ক্ষেত্রে জিনিসটা কিন্তু সে 1/CS = 1/C1 + 1/C2 এরকম ছিল। আর ঠিক উল্টাটা হচ্ছে আমাদের এই যে চলতরিক্তের ক্ষেত্রে, এটা তো জানো আশা করি, যে RS মানে এখানে শ্রেণীর ক্ষেত্রে হলো R1 + R2 ... আর জিনিসটা হলো 1/RP, এইটার ক্ষেত্রে হবে কিন্তু সেই 1/R1 + 1/R2, এই ধরনের জিনিসগুলো হবে, তাই না? তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, এটা আমরা পারি অলরেডি। খেয়াল করে দেখি এইগুলো আমরা এখনো দেখি, দেখো পোস্ট অফিস বক্স। আচ্ছা, এখানকার কোশ্চেনটা আমরা, এটা 47 নম্বর কোশ্চেনটা একেবারে দেখে আসি। জিনিসটা এখানে বলতে চাচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে মান দেয়া আছে, বলেছে চতুর্থ বাহুতে, মানে আমরা জানি না হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে সূত্র P/Q = R/S, P/Q = R/S। তাহলে এটার ক্ষেত্রে চতুর্থ বাহুতে কত থাকলে সাম্য অবস্থায় থাকবে জিনিসটা? তাহলে 4/10 = জিনিসটা কি হবে? 16/S। তাহলে এবার মানটা বের করতে হবে, তাহলে S এর মান কত হবে বলো তো? তাহলে S এর মান হচ্ছে, খেয়াল করে দেখো, এই দিক থেকে গুণ করে দিলাম, 16 × 10 / 4, তাহলে 4 4 16, 4 10 কে 40 অ্যান্সার হবে তাহলে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা বের করে ফেলতে পারবো। এখানেও একটা সমীকরণ দিয়ে দিছে, এটাও সমীকরণ পারবা, এটা হলো সেই ইর ভ্যালু। আমরা যখনই দেখবো অভ্যন্তরীণ রোধ, দেখো ছোট হাতের আর, বহিবর্তনীতে বড় হাতের আর, তাহলে বহিবর্তনীতে বিদ্যুৎ প্রবাহ কত মনে আছে? সমীকরণটা I = E/R + ছোট হাতের আর, তাহলে এই সমীকরণ। তাহলে আমাদের মান বের করতে হবে, উপরে হলো 1.5 যাচ্ছে, ঠিক আছে, নিচে ধরো 2 আর 2 মিলে 4, বোঝা গেল কথাটা? তাহলে এইভাবে আমাদের হিসাব করে ফেলতে হবে টোটাল জিনিসটা। পোস্ট অফিস বক্স কি কাজে ব্যবহার করা হয় কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি। পোস্ট অফিস বক্স হচ্ছে অজানা রোধ, আর তড়িৎচালক বল কি হবে বলতো? তড়িৎচালক বল হচ্ছে পটেনশিওমিটার, তাই না? তো জিনিসটা হচ্ছে কথা। এবার বলছে কোন কোন ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজটা নিস্পন্দ অবস্থায় পরিবর্তিত হবে, সেটা হচ্ছে এটা অ্যান্সার হবে যে বিভিন্ন বাহুর রোধগুলো
পরিবর্তিত হতে থাকবে, তাই না? ওই যে P/Q = R/S ওটার উপরই তো নির্ভর করতেছে। তাহলে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে যে মেইন 4টে বাহু আছে, ওই বাহুর উপরই ভিত্তি করে কিন্তু সবকিছু তৈরি হচ্ছে, নিস্পন্দ অবস্থায় থাকা নির্ভর করতেছে। তার জন্য P/Q = আমরা R/S বললাম। এজন্য প্রথমটা অ্যান্সার হবে। এই জিনিসগুলো আমরা জানলাম মোটামুটি। এরপরে খেয়াল করে দেখি, এইগুলো পর্যন্ত বুঝতে পারছো কি না মোটামুটি বলো। এখন খেয়াল করে দেখো এগুলোর ক্ষেত্রে কি অ্যান্সার হবে বলো। 58 নম্বর অ্যান্সার দাও তো, 58 নম্বর অ্যান্সার দাও তো। 220 ভোল্ট একটা হিটার 120 ভোল্টে চালাচ্ছে, এখন 120 ভোল্টে চালাচ্ছে, তাহলে উৎপাদিত তাপের সাথে সম্পর্ক বলছেন। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা তাপ মানে তো শক্তি, শক্তি মানে কাজ, যাই বলি না কেন। এখন এইখানে কিন্তু আমরা ভোল্টেজটা, ঠিক আছে, ভোল্টেজটা দেখো নর্মালি হলো কি, ফার্স্টে হচ্ছে 220 ভোল্ট ছিল, সেটা থেকে আমরা কি বানাচ্ছি 120 ভোল্ট, মানে কি করে ফেলতেছি, অর্ধেক করে ফেলতেছি, কিন্তু ভোল্টেজটা কিন্তু অর্ধেক করে ফেলতেছি। তাহলে আমরা সূত্র জানি না, সূত্র কিন্তু কমন, দুইটার ক্ষেত্রে সূত্র আছে, মনে আছে কিনা, যে তাপ বলো বা কাজ বলো, এটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে I²RT, আর একটা সমীকরণ কি ছিল V²/RT এইচের ক্ষেত্রে, ঠিক আছে। আর জিনিসটা হচ্ছে VIT। এখন আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, ঠিক আছে, তাহলে এই মানটা আমরা মনে রাখবো অর্ধেক। তাহলে দেখো বর্গের সমানুপাতিক যেহেতু অর্ধেক হয়ে গেছে, তাহলে 1/4 গুণ, এটার সাথে এই সমীকরণটা আমরা হিসাব করবো V²/R। বুঝতে পারছো কথাটা? তাহলে এই মানগুলো আমরা মোটামুটি দেখলাম। আর এগুলোর ক্ষেত্রে আমরা, এগুলো দেখো বড় বড় ম্যাথ, এগুলো আমরা করবো না, এগুলোর ক্ষেত্রে আমরা স্কিপ করবো, এগুলো স্কিপ করলে হবে। তোমাদের একটা কোশ্চেন আছে, খেয়াল করে দেখো, এইটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে আয়তন অপরিবর্তিত, এই ধরনের কোশ্চেন যেগুলো, যে তোমাদের একটা তার আছে, মনে করো আমাদের কাছে একটা তার আছে, সেই দৈর্ঘ্য, আমাদের যে কোশ্চেনটা হলো, মানে আমাদের যেটা হিসাবটা হবে, একটা ম্যাথ কোশ্চেন আছে, এটা দুইটা জিনিস আমরা শিখবো। সেটা হচ্ছে আয়তন অপরিবর্তিত রেখে তারের দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি কি হবে। মনে করো কোশ্চেনটা এখানে খেয়াল করে দেখো, আগে মানে এই কোশ্চেনটা তোমাদের মনে রাখবা, আগে নর্মাল জিনিসটা বোঝার চেষ্টা করো। যে মনে করো একটা তার আছে আমাদের কাছে, 6 ওহম রোধের একটা তার আছে, সেই তারটাকে আয়তন অপরিবর্তিত থেকে মনে করো টেনে, আমি মনে করো 3 গুণ করতেছি, টেনে 3 গুণ করতেছি। তা তোমাকে একটা কোশ্চেনের সিনারিও এমন দেওয়া থাকবে যে 6 ওহম রোধের একটা তার টেনে 3 গুণ, এই টেনে 3 গুণ থাকলে আসলে আয়তনটা, মানে আমাদের টেনে যখন পূরণ করে ফেলতেছি তখন কিন্তু দৈর্ঘ্যটা চেঞ্জ হলো না, আয়তনটা আর অপরিবর্তিত থাকলো। তখন যে রোধটা হবে সেটার ক্ষেত্রে সূত্র হচ্ছে N²R, ঠিক আছে, টেনে 3 গুণ। আর নর্মালি যদি বলে যে আয়তন অপরিবর্তিত রেখে বা এই কথাটা না থাকে, মানে টেনে কথাটা না থাকে, মানে দৈর্ঘ্যটা যদি বড় থাকে, শুধু বলে যে দৈর্ঘ্য 3 গুণ করে ফেলেছি, তখন সূত্রটা হবে শুধুমাত্র NR। কথাটা কি বুঝতে পারছো? তাহলে কোন একটা ওহমের তার আছে, সেটাকে যখন টেনে বা এই আয়তন অপরিবর্তিত রেখে এই কথাটা বলবে, তখন N²R, আর নর্মাল ভাবে যখন বলবে তখন শুধু NR, এটা অ্যান্সার হবে। তো এটার ক্ষেত্রে এই যে আয়তন সমান রেখে কথাটা বলেছে, দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আয়তন সমান রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা বলছে, তো এই জন্য জিনিসটা N²R এ চলে যাবে, ঠিক আছে, 2² × R, তাহলে জিনিসটা কি হবে 4R হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে এখানে দেখো যে এখান থেকে এই যে ম্যাথগুলোর ক্ষেত্রে এটাও তোমার হচ্ছে কয়েকটা, পরবর্তীতে আমরা আসি, পরবর্তীতে কোনটা করা যায়, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে আমরা করে ফেলবো, কিন্তু একটানা জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে করে ফেলতে হবে। দেখো খেয়াল করে দেখো এখানে যে 5 ওহম রোধের রোধ কিন্তু বলেছে এদিক আর এর ভ্যালু আর, ঠিক আছে, আর এদিক থেকে আমাদের কুলম্ব, ঠিক আছে, প্রতি মিনিটে এত কুলম্ব, প্রতি মিনিটে। তাহলে জিনিসটা হচ্ছে প্রবাহিত হলে প্রান্তের বিভব পার্থক্য কি হবে। তো বিভব পার্থক্যের ক্ষেত্রে আমরা জিনিসটা বলতে পারি না যে I = আমরা নর্মালি পড়ি I = V/R, এটা সমীকরণ, ওহমের সূত্র। খেয়াল করে দেখো আপেক্ষিক রোধের ক্ষেত্রে চলে আসে এর পরেরটা, তাহলে এই সূত্রটা চলে আসে পরবর্তীতে, এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। আর পরবর্তীতে চলে আসা হচ্ছে আপেক্ষিক রোধের একক। দেখো আপেক্ষিক রোধের ক্ষেত্রে এককটা কি হবে, আপেক্ষিক রোধের ক্ষেত্রে দেখো জিনিসটা আমাদের কি হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি, রোধের ক্ষেত্রে কিন্তু দুইটা সূত্র ছিল, মনে আছে কিনা, যে
আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো এল বাই। তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, রো ইজ ইকুয়াল টু কি হবে আর এ বাই এল। তাহলে এর ক্ষেত্রে এককটা কি হবে বলো তো, এটা তো ওহম আর এটা তো মিটার স্কোয়ার, আর নিচেরটা তো অলরেডি মিটার থাকতেছে, তাহলে কাটাকাটি করলে কি হয়ে যাবে, শুধুমাত্র ওহম মিটার এটা থাকতেছে, ওহম মিটার এটা থাকতেছে না। তাহলে এর পরেরটা আসি, খেয়াল করে দেখো। আর এই ছবিওয়ালা জিনিসগুলো আমরা করবো না, ছবিওয়ালা কোয়েশ্চেনগুলো আমরা করবো না। এর পরের কোয়েশ্চেনগুলোতে আসি, দেখি কি কি আছে। আচ্ছা, এরপরে দেখো এটা আমাদের জানতে হবে একটু, সেটা হচ্ছে খেয়াল করে দেখো এরপরে যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে শান্ট যন্ত্রের সাথে কিভাবে যুক্ত থাকে। তাহলে শান্ট হলো সমান্তরালে যুক্ত থাকে, জানো, ঠিক আছে। আমরা বলেছিলাম যে অ্যামিটার বা গ্যালভানোমিটার এর মধ্যে দিয়ে যদি এক্সট্রা বিদ্যুৎ না যায়, এজন্য তার সমান্তরালে স্বল্প রোধ যুক্ত, ঠিক আছে, নিম্নমানের রোধ, মানে বাধা তোমার কম থাকবে, তাহলে বিদ্যুৎ এর মধ্যে দিয়ে চলে যাবে, বাধা কম থাকবে, তাহলে সমান্তরালে নিম্নমানের রোধ যুক্ত আমরা মানে ব্যবহার করব তার, সেটাকে আমরা বলতেছি শান্ট। বুঝতে পারছো? ঠিক আছে, মোটামুটি এই দেখো। আর দুটো সূত্র আছে, এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, আর একটা হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা কি ছিল বলতো, যে এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। আর ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে সূত্র কি ছিল, আর ইন্টু এন মাইনাস ওয়ান। এটা যেন মনে থাকে। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে কি ছিল, আর ভোল্ট মিটারের ক্ষেত্রে এটা একটু উল্টা নেওয়া গেল। মোটামুটি এই চিত্রওয়ালা জিনিস এগুলো আমরা মোটামুটি করব না এগুলার থেকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই 100 নম্বর কোশ্চেনটা, এটা গুরুত্বপূর্ণ। নর্মালি তোমাদের আমরা যে ধারকের ক্ষেত্রে মনে আছে একটা জিনিস পড়েছিলাম, সিপি ইজ ইকুয়াল টু এন স্কোয়ার সিএস। মনে করো সমান মানের দুটো ধারক আছে, সেটাকে ফার্স্টে আমরা একবার শ্রেণীতে সংযুক্ত করেছিলাম, এখন চাচ্ছি যে দুটাকে এখন সেম মানের মানটাকে এখন আমরা সমান্তরালে সংযুক্ত করব। তাহলে সমান্তরালে করলে তখন কেমন কি হবে, আমরা শর্টকাটে এটা বের করতে পারতাম। সিপি ইজ ইকুয়াল টু এন স্কোয়ার সিএস, ওটা ধারকের ক্ষেত্রে পড়েছে। আর এর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, তাহলে উল্টা, আমরা বলেছি যে এখান থেকে কিন্তু উল্টা, তাহলে জিনিসটা কি হবে বলতো, তাহলে আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর পি, আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর পি। তো এই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেই সেম, আর এস বাই আর পি জিনিসটা চলে আসলে, তাহলে আর এস বাই আর পি চলে আসলে কিন্তু এন স্কোয়ার চলে আসতেছে। বোঝা গেল কথাটা? দুইটা অধ্যায়ের ক্ষেত্রে এইভাবে কম্বিনেশন করে আমাদের পড়তে হবে, কম্বিনেশন করে পড়তে হবে, তাই না? এখানে খেয়াল করে দেখো, তাহলে এইখানে যে কোশ্চেনটা এরকম যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বলেছে 3 গুণ, বিভব পার্থক্য 3 গুণ, তাহলে তাপ কি হবে? তাহলে এইচ এর সাথে সম্পর্ক কি পড়েছি আমরা, ভি স্কোয়ার আর বাই টি, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ারের সাথে সম্পর্ক এইচ এর সাথে, তাহলে 3 গুণ হলে কি হবে, 9 গুণ, ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আর বাকি যেগুলো আছে, অ্যাম্পিয়ার দেখো দেয়া আছে হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টা, তাহলে এই একক এটাও পারবা তোমরা, জানি যে হচ্ছে, তাহলে এটা কি বিদ্যুৎ প্রবাহ, আর এখানে হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে আইটি, তাহলে কিসের একক হবে, এখানে বিদ্যুৎ প্রবাহ হলো আই, আর এখানে ঘন্টা দিয়েছে সময়, তাহলে কিসের একক হবে, কিউ ইজ ইকুয়াল টু আইটি, আমরা জানি না, কিউ ইজ ইকুয়াল টু আই আর টি, তাহলে অ্যান্সার কি হবে, অবশ্যই তড়িৎদ্বান অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটুকু আমাদের জানতে হবে। আর কি কি জানবো আমরা এখান থেকে, মোটামুটি এই অংশগুলো জানলে হবে। এখানে যে বড় বড় ম্যাথ আছে এগুলোতে টাইম দিবা না। দেখো লাস্ট দেখি আমরা এখান থেকে প্রবাহ ঘনত্বের একক, আমি তোমাকে দুইটা জিনিসের কথা বলেছিলাম, দুইটা কোশ্চেন খুবই আসে, একটা হচ্ছে আধান ঘনত্ব আর একটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। একটা প্রবাহের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, তাহলে জে ইজ ইকুয়াল টু, তাহলে এখানে জিনিসটা আই বাই এ, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, আই তো অ্যাম্পিয়ার, আর এটা হলো মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আর তলমাত্রিক ঘনত্ব আমরা কিছুক্ষণ আগে বললাম যে আধান ঘনত্ব, এই আধান ঘনত্বের ক্ষেত্রে একক কি হবে, তাহলে এখানে হচ্ছে, তাহলে মানে আধানের ক্ষেত্রে তো কিউ বাই এ চলে আসবে জিনিসটা, তাহলে কুলম পার মিটার স্কোয়ার চলে আসবে। এই দুইটা যে অধ্যায় স্থিরতড়িৎ এবং চলতের, এর অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা মোটামুটি এগুলো সমাধান করলাম। এইভাবে মূলত মেইন জায়গাগুলা আমাদের কিন্তু সমাধান করতে হবে, এবং
বেছে বেছে। জিনিসটা হলো খুব বড় বড় যে কোশ্চেন বা ওগুলোতে তোমার দরকার নেই। তুমি মনে করো যে মানে ছবিওয়ালা যে কোশ্চেন যেগুলো আছে, কিন্তু ওইগুলো তোমার দরকার নেই। উদ্দীপকওয়ালা জিনিস তুমি মেন মেন জিনিসগুলো বারবার বারবার জিনিসটা যেন উত্তর দেখলে তোমার মনে হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে জিনিসটা, মানে আমাদের বুঝতে হবে, সাথে সাথে জিনিসটা আমাদের দেখো অপশন দেখলেই যাতে মনে পড়ে। অন্তত সবগুলো সবার বইতে অপশনগুলো দাগানো থাকবে, যাতে যখন রিভিশন দিবা দেখলেই যেন মনে পড়ে। বুঝতে পারছো? তো টোটাল এ পর্যন্ত আমরা মেন মেন যে অংশগুলো যেগুলো পড়ার কথা সেগুলো সমাধান করে দিলাম। সবাই সুস্থ থাকো, পড়তে থাকো, পড়াশোনা করতে থাকো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে সবাই। কাটা হয়ে গেছে।